على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতেন নিয়ামতের আজিল মাঝে নিমজ্জিত রাখছেন, যার মধ্যে সুস্থতাটা হচ্ছে অন্যতম একটা নিয়ামত, তাই না? আল্লাহ তাআলা যত নিয়ামত দিচ্ছেন গণনা করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা যতগুলা নিয়ামত দান করছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সময় কম, এই জন্য মৌলিক আলোচনা চলে যাচ্ছে, কোনো ভূমিকা রয়েছে না, একদম চলে গেছে মৌলিক আলোচনা। আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করছেন আমাদের, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। মনে থাকবে কি নাম? ঈমান। হাদিসের মধ্যে আসছে ঈমান এর পরে যে সবচেয়ে বড় নিয়ামত তার নাম হচ্ছে সুস্থতা। কি নাম? সুস্থতা। তাহলে আমরা যদি দুইটা বিষয়ে আজকে আলোচনা রাখি, এক নম্বরে কি ঈমান বলতে, ঈমানি আলোচনা বলতে আমরা ঈমানকে কেড়ে নিতে চাচ্ছে ওরা। আল্লাহ তাআলা কোন দিকে ডাকেন আমাদেরকে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। শয়তান কোন দিকে ডাকে? বিপরীত দিকে না? জান্নাতগামী মানুষকে জাহান্নামগামী করার জন্য কে কাজ করে? শয়তান কাজ করে না? এই জন্য কি কি পদ্ধতিতে শয়তান আমাদেরকে ঈমান এবং সুস্থতা এই দুইটা নিয়ামত থেকে বঞ্চিত করতে চাচ্ছে এবং তাদের পরিকল্পনাগুলো আমরা জানবো, তাই না? যদি আপনি এটা না জানেন যে কীভাবে একটা জিনিস নষ্ট হয়, যত ভালো জিনিসই দেওয়া হোক না কেন আপনার কাছে, এটা প্রপার মেনটেনেন্স না জানা থাকলে কী হবে? নষ্ট হয়ে যাবে না? তাহলে ঈমান এবং সুস্থতা যদি নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে পারি, লালন করতে পারি, ধারণ করতে পারি, আমরা দুনিয়া এবং আখিরাত অভিযানে সফল নাকি? আর যদি এটা থেকে বঞ্চিত হই, বিচ্যুত হই, তাহলে কি হবে? দুনিয়া এবং আখিরাত দুইটাই হালাক হয়ে যাবে না? নাকি হবে না? সেজন্য আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিচ্ছেন কি কীভাবে দোয়া করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ঠিক না? এই জন্য আমরা কি করব, এই দুইটা বিষয় ভালো করে খেয়াল করব যে ঈমান এত বড় নিয়ামত। সাহাবা আজমানদের সাথে কাফির মুশরিকদের যত যুদ্ধ হয়েছে, মুসলমানদের সংখ্যা বেশি ছিল এই জন্য যুদ্ধে জয়লাভ করতে, অস্ত্রশস্ত্র বেশি ছিল এই জন্য জয়লাভ করতে, কি জন্য করছে? ঈমান মজবুত ছিল এই জন্য, তাই না? ওরা চিন্তা করা গেল যে মুসলমানরা যদি এই ঈমান এত সংখ্যায় কম, অস্ত্রশস্ত্র কম, সব দিক থেকে ওরা দুর্বল, অথচ এদের কেন পায়রা ওঠে না? ওরা চিন্তা করতে, রিসার্চ করতেছে, করতে করতে ঘাটতে ঘাটতে এক পর্যায়ে দেখলো যে মুসলমানদের যে শক্তিটা আছে, ঈমানের শক্তি, এটা আমাদের মধ্যে নেই। আছে? কাফির মুশরিকদের এটা আছে? এই জন্য ওরা ভাবলো যে ঈমানকে যদি দুর্বল করা যায় তাহলে এদের উপরে করা যাবে, বিজয় লাভ করা যাবে, এদেরকে পরাস্ত করা যাবে, এদের উপরে পণ্ডিতি করা যাবে, তাই না? এই জন্য ওরা প্ল্যান করলো যে ঈমানকে কীভাবে ধ্বংস করা যায়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কয়টা? দুইটা। আজকের আলোচ্য বিষয় কয়টা? কী কী? ঈমান এবং সুস্থতা। ঈমানকে দুর্বল করার জন্য, সুস্থতাটাকে ধ্বংস করার জন্য ওরা কী কী প্ল্যানগুলো করছে, এইগুলো হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়, ঠিক আছে? ওরা যখন দেখলো মুসলমানদের সাথে পারে উঠতেছে না, কিন্তু না পারতেছে না, ঈমান আছে কাদের? মুসলমানদের। ওদের কি ঈমান আছে? নাই। ঈমানের শক্তি না থাকার কারণে ওরা পারতেছে না। তাহলে চিন্তা করলো মুসলমানদের সাথে যদি আমরা পারতে চাই তাহলে কী করতে হবে? ঈমানকে দুর্বল করে দিতে হবে। ঈমান দুর্বল করার জন্য যার ঘুমার সাথে একটু দাঁড়ায় গেলে ভালো হয়। আমি কিন্তু প্রশ্ন করবো, হ্যাঁ প্রশ্ন করবো, এরপরে সুস্থতার বিষয়ে যে আলোচনাগুলো আসবে সবার জন্য জানা পড়বে। কারণ আমার একটা ক্লাস মানে হচ্ছে আপনি ক্লাসে টিচার, একটা ক্লাস করা মানে হচ্ছে আপনি এই বিষয়ে ক্লাস নিতে পারবেন। তো অনেক দূরে থেকে কষ্ট করে আসা, রাত্রি 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছে, আপনি এত আগ্রহী ছাড়বে না।
পরবর্তীতে আসার ওয়াদা করে তারপরে ফজর প্রবণায় ক্লাস করে। আপনার যদি ঘুমান তাহলে তো মনে খেতে পারা ছিল নাকি ফজর করে কখন ভাব থাকে, কারণ এই সিজনটা এরকম, গরমের সিজন না, কখন ভাব হবে, এটাই স্বাভাবিক। একটু মনোযোগ দিলে পরে দেখবেন যে ভাবটা থাকবে না। পাশাপাশি নোট ডাউন করতে হবে, লিখে নিতে হবে। নোট না করলে পরে জেনে থাকবে না সব কিছু, কেমন পরবর্তীতে দেখে যাতে এটা আবার কি করতে পারেন, এই বিষয়ে আলোচনা করতে পারেন। হ্যাঁ, তাহলে ইমান ধ্বংসের জন্য, দুর্বল করে দেওয়ার জন্য ওরা যে প্ল্যানগুলো করছে, এক নম্বরে কি ইমান দুর্বল করার জন্য যে প্ল্যানগুলো করছে সেটা হচ্ছে এক নম্বরে নারীর ফাঁক। তারা নারী ব্যবহার করছে, মুসলমানদের হেরেমের ভিতরে খ্রিস্টান প্রশিক্ষণপ্রাপ্ত নারী ঢুকাই দিত। এরা কি করতো, গান বাজনা বিলাসিতার মধ্যে নিমজ্জিত রেখে ইমান দুর্বল ধ্বংস করে দিত। হ্যাঁ, এরপরে মদ খাওয়াইতো, মাদকতা লাভ করতো। হ্যাঁ, এরপরে স্বর্ণের ইট সাপ্লাই দিত। কেমন, তো ওদের লক্ষ্য উদ্দেশ্য একই, সিস্টেমটা ভিন্ন, প্রযুক্তিগত ভিন্নতার কারণে, তাই না? লক্ষ্য উদ্দেশ্য কি, ইমান দুর্বল করবে নাকি? তো আগের দিনে এক একজন মুসলমানের ইমান ধ্বংস করার জন্য 5 জন 7 জন 8 10 জন নারী ব্যবহার করছে। আর বর্তমান যুগে কি করতেছে, এক একজন নারী দ্বারা কোটি কোটি যুবকের ইমান ধ্বংস করতেছে এই মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে। করতেছে কিনা? তাই লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে ওদের? ঠিক আছে তো? এই সিস্টেমটা ভিন্ন, প্রযুক্তিগত ভিন্নতার কারণে। কেমন, তাহলে এক নম্বরে কি ছিল নারী। দ্বিতীয় নম্বরে মাদকতা। বর্তমানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আমাদের দেশে কমতেছে না বাড়তেছে? তো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বাড়া মানে কি, আসক্তি বাড়তেছে না? যে মুসলমান নাকি এই দিনকে, ইসলামকে বিশ্বের মাঝে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এই মুসলমান যদি নেশা করে, পরিবারের বোঝা হয়ে থাকে, সমাজের বোঝা হয়ে থাকে, দেশের বোঝা হয়ে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? একদম অন্ধকার না? এই জন্য ওরা এই সাইড থেকেও অনেকটাই সফল, যেহেতু মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বাড়তেছে। আর সফল কেন হবে না বলে, কারণ এই যে ইয়াবা থেকে নিয়ে সেরা অন্যান্য যে মাদকগুলো আছে, এগুলোর এজেন্ট কারা, ডিলার কারা, এমপি মন্ত্রী যারা কারা, আর সাপ্লাই দেয় কারা? পুলিশ নিজেরাই সাপ্লাই দেয় না? বিভিন্ন জায়গায় গাড়িতে দেওয়া হচ্ছে, দেখাতে আপনারা অভিযানে আসলে বেড়ায় যদি গাছ খায় তাহলে কি পরিস্থিতি হবে বাগানের, তাই না? তো এই জন্য আমাদের সচেতন হতে হবে। কেন? কারণ মুসলমান যদি এই যে এইভাবে মাদকাসক্ত হয়ে পড়ে, তখন কি হবে, পুরা জাতি ধ্বংস হয়ে যাবে না? এই সাইড থেকে ওরা অনেকটাই সফল। তাহলে দ্বিতীয় নম্বরেও সফল। তৃতীয় নম্বরে কি, অর্থ প্রতিপত্তি ক্ষমতা, মানে মাত্র 5,000 টাকার বিনিময়ে মুসলমানের ইমান কি করতেছে, হরণ করতেছে ওরা। ইতিহাস ঘটনা জানেন না আপনারা, বাস্তবতাগুলো বিভিন্ন জায়গাতে জামাতে যাওয়া হয়েছে। এই যে মধুপুর ওই অঞ্চলে, ঝিনাইগাতি ওই অঞ্চলে, জামালপুরে, মাদারগঞ্জে সেটা হয়েছে না এরকম। উত্তরবঙ্গে একটা ছাগলের বাচ্চা কিনে দিচ্ছে, 5,000 10,000 টাকা দিচ্ছে, এর বিনিময়ে মুসলমানদেরকে কী করতেছে, কনভার্ট করে নিচ্ছে। কেমন, ডাইভার্ট করে নিচ্ছে ওদের ওই দিকে। তাহলে এই যে পরিস্থিতিটা, আগের দিনে মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমান ছিল, আর বর্তমানে মসজিদ পাকা কিন্তু ইমান কাঁচা। এমন কাঁচা যে মাত্র 5,000 টাকা দিয়ে বিক্রি করে দেয়। চিন্তা করা যায় কি পরিস্থিতি আমাদের। এখন এই যে পরিস্থিতি, এগুলা এই 3টা পদ্ধতি অবলম্বন করার পরে ওরা দেখলো অনেক মুসলমান আছে দিনদার, যারা পরহেজগার, ওলামায়ে কেরাম, এদেরকে এই 3টা পদ্ধতিতে ইমান দুর্বল করতে পারবে? পারবে না। তখন কি করলো, এরপরে অনেক আছে পীর সাহেবের মুরিদ, মানে হ্যাঁ তাহজিদ গুজার আছে না, তাবলিগের সাথীদের মধ্যে অনেক আছে না, তাকওয়া পরহেজগার অবলম্বন করে। এদের ইমান দুর্বল করার জন্য ওরা সর্বশেষ যে পদ্ধতি অবলম্বন করলে, সবাইকে তো নিয়ে আসতে পারলো না, তাহলে এমন একটা পদ্ধতি অবলম্বন করবে যার মাধ্যমে সবাইকে কি করবে, দুর্বল করে ছাড়বে। সেটা কি, সেটা হচ্ছে খাবারের মাধ্যমে হারাম ঢোকাই দিচ্ছে। কি দিচ্ছে? হারাম যদি মানুষ খায় মুসলমান, তাহলে কি থাকবে, ইমানের নূর থাকবে, আমলে মজা পাবে, দোয়া করলে কবুল হবে। দোয়া করলে যদি কবুল না হয়, আমলে যদি মজা না পায়, আর ইমানের যদি নূর না থাকে, তাহলে এই মুসলমানদের কি হবে বলেন? নামে মুসলমান থাকবে, কাজে করবে শুধু ফিতনা, ক্ষমতার দ্বন্দ্ব, তাই না? তাই করবে না? দল হবে 34টা 35টা নাকি? এই জন্য ওরা কি করলো,
খাবারের মাধ্যমে হারাম ঢুকাই দিচ্ছে, এবং সেটা কীভাবে ঢুকাচ্ছে? সাভার এখানে কেবিসি অ্যাগ্রোফিড এই জায়গাতে র্যাবের ম্যাজিস্ট্রেট সরর আলম সাহেব উনি হানা দিলেন 2019 সালে। উনি কী করলেন? 60,000 ট্রাক, কয় হাজার? 60,000 ট্রাক শুকরের হাড়, চর্বির মাংস এগুলো রিসিপ্ট চালান জব্দ করলেন, এবং কাঁচামাল র মেটেরিয়াল যেগুলো জাপান থেকে আনা হয় শুকরের হাড়, চর্বির মাংস জব্দ করলেন কয়েক হাজার টন। সেখানে কী করতো ওরা? শুকরের হাড় এবং মাংস থেকে পোলট্রি ফিড এবং ফিশ ফিড বানানো হয়। কী বানানো হয়? ফিশ ফিড। এবং শুকরের চর্বি থেকে সরাসরি সয়াবিন তেল বানানো হয়। হাড় এবং মাংস থেকে বানায় পোলট্রি ফিড এবং ফিশ ফিড। যে পোলট্রি খেয়ে সেরা, আমরা পোলট্রি বলে কি প্রতি সপ্তাহে মাংস খাওয়ার সুযোগ পান। আগের দিনে মানুষকে সুযোগ তো পাইছে, বছরের আবার খাইছে মাংস গোস্ত বলেন। এই জন্য তারা দুর্বল ছিল না, এত মেধাবী ছিল আপনাদের মতো, এত ঘুমাইছে, ওদের পরে ঘুমায়। এরা তো 4টা বাজে চলে গেছে কোথায়? মাঠে। ঠান্ডা সর্দি কী জিনিস বুঝছে? 120 বছর পর্যন্ত সুস্থ জীবনযাপন করছে। অসুস্থতা কী জিনিস তারা সারা জীবনে বুঝতে পারছে, জানছে। আর বৃষ্টির পরে 5 মিনিট করতে পারে না, পরিস্থিতি খারাপ। ব্রয়লার মুরগি দেখছেন আপনারা? ধরে ধরা যায়? ধরা যায় না? ধরে দিতে হয় না, ধরে দিলে কি হয়? বসে পড়ে না, সারাদিন শুধু ঝিমায়। কারণ এত খাওয়ায়, এত অ্যান্টিবায়োটিক, এত কিছু, এরা খুব দুর্বল। আর দেশি মুরগি ধরে ধরা যায়? আপনি নিজে দেখবেন হার্ট স্ট্রোক করছে। আর ব্রয়লার খাওয়াতে করতে আমাদের অবস্থা এমন বাড়ে যে সুস্থতা, যে বসে থাকলে দেখবেন শুধু ঘুম আসছে। আশ্চর্য ঘটনা, মুসলমানকে এত দুর্বল থাকে, এটা একটা চক্রান্ত। ওরা দেখাচ্ছে আমাদেরকে কি আসা আনতে রহমান শাহ মোহাম্মদ খায়রুল্লাহকুম আসা আনতে হিব্বু শাহ মোহাম্মদ শাকরুল্লাহকুম আল্লাহু আ'লামু বিল্লাহ। ভালো বলে এমন কিছু করতেছে যেটা আমাদের 12টা বাজে যাচ্ছে। যে করোনা টিকা দিল না, ভালো বলে দিচ্ছে না। করোনা টিকা দেওয়ার পরে কি হয়েছে মনে আছে? টিকা দেওয়ার পরে কি হয়েছে? লক্ষ লক্ষ মানুষ হার্টের সমস্যা হয়েছে, এটা রিসার্চে প্রমাণিত। মেল স্টেরিলিটি, পুরুষদের বন্ধাত্ব, মানে হচ্ছে বাচ্চা দেনে জন্ম দেন অক্ষম, এরকম। আর চুলকানির কথা বলার দরকার নেই। এমন চুলকানি পরিস্থিতি আমাদের দেশে, এক এক পরিবারে 20 জন 22 জন করে দেখতেছি। সেই চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে ফোনে ট্রিটমেন্ট করতে হয়। এমন পরিস্থিতি কোনো মেডিসিনই কাজ করে না। এর কারণ কি? ওই যে মধুবেলা বিষ খাওয়াইছে, বুঝতে পারছেন? আসা হিব্বু শাইআও ওয়া আসা হিব্বু শাইআ মোহাম্মদ হওয়া শারুল্লাহ, এই রোগে ধরছে। কেমন? আচ্ছা, ওইদিকে আলোচনায় যাবো না। বলতেছিলাম কি, করতে গেলাম কয়েক হাজার ট্রাক শুকরের চর্বি, 60,000। শুকরের চর্বির থেকে কি বানাচ্ছে? সয়াবিন তেল। এখন সয়াবিন তেল খায় না এমন কয়টা পরিবার খুঁজতে পারবেন? যত করে ইমাম সাহেব খতিব সাহেব থাক, নিজে যদি হারাম খায়, এমনি ছেলেরা হারাম খাচ্ছে, হ্যাঁ, তাহলে কি হবে? কোনো লাভ আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? ওরা এসে থেকে সফল না। ওরা এক ঢিলে 2 পাখি মারতেছে। কোন 2 পাখি? কোন 2টা? 1 নম্বরে ইমান, 2 নম্বরে সুস্থতা। যেমন ইমান দুর্বল করতেছে, একইভাবে এই তেল দ্বারা যেই দিন থেকে সয়াবিন তেল আমাদের দেশে আসছে, সেই দিন থেকে অসুস্থতা শুরু। হাদিসের মধ্যে আসছে, একটা যেমন রোগ আসবে, এগুলো থেকে পেটের থেকে আসবে না। এই যে সয়াবিন তেল খাওয়াচ্ছে, এটা খাওয়ার ফলে কি হলো? গ্যাসের সমস্যা শুরু করতে গিয়ে সয়াবিন তেল। যখন সয়াবিন তেল ছিল না আমাদের দেশে, এই গ্যাসের সমস্যা ছিল না। এই যে শয়তানের ইয়া দেখছেন, ওই যে ফাজিল আমলে পড়েন নাই, এখানে সাহাবানের একটা ঘটনা আছে যে শয়তান কি করছে? মিষ্টি ছিঁড়ে লাগাই দিচ্ছে। সেখানে কি আসছে? তারপরে টিকটিক, এরপরে একটার পরে একটা, পরে এখানে দাঙ্গা শুরু হয়েছে না, মারামারি হয়েছে না, হতাহত হয়েছে না। কিন্তু ঘটনা কি ঘটেছে? ছোট্ট একটা ঘটনা, সেটা কি? মিষ্টি ছিঁড়ে লাগাই দিচ্ছে। বুঝতে পারছেন? এরা এরকম কি করছে? শুধু সয়াবিন তেলটা বলছে কোলেস্টেরল ফ্রি, এটা বললা সুন্দর করে অ্যাড দিয়া লাগাই দিচ্ছে। লাগাই দেওয়ার ফলে কি হচ্ছে? সুস্থতার 12টা বাজে দিচ্ছে। এটা মূল শুরু হলো থেকে সয়াবিন তেলের থেকে। এটা কি হলো? গ্যাসের সমস্যা তৈরি হলো। আর গ্যাসের সমস্যার সমাধানের জন্য আমরা কি করি? গ্যাসের ট্যাবলেট খাই না। রিসার্চে আসছে যে 1.5 থেকে 2 মাসের উপরে যদি কেউ গ্যাসের ট্যাবলেট খায়, তাহলে তার হার্টের বিভিন্ন রিসেপ্টর ব্লক হওয়ার কারণে কি হবে? প্রেশারের সমস্যা হবে, বুক ধরে করবে, হার্টের লাগবে।
আছে, দৌড় দিতে পারবেন না। যে গাজর তো হিন্দু সামনে না, যুদ্ধ না করতে পারেন, দৌড়ে এত পালা করতে হবে, সেটাতে পারবেন না। কারণ হার্ট স্ট্রোকের মতো হার্ট দুর্বল না, এই চারতলা সিঁড়ি পায়ে উঠলে পরে কি হয়, ধরফর করেন, হারান লাগে না। দেখুন এই যে পরিস্থিতিটা খুব ভয়াবহ পরিস্থিতি। হার্ট দুর্বল বানালে প্রেশারের সমস্যা তৈরি করলো, গ্যাসের সমস্যা কি এই হার্টের সমস্যা তৈরি করলো, কে তৈরি করলো? গ্যাসের ওষুধে। হ্যাঁ, গ্যাসের ওষুধে না, 1.5 থেকে 2 মাসের উপরে যদি গ্যাসের ওষুধ খায় তাহলে তার হাড়ের ক্ষয় হয়। আমি টাঙ্গাইলে এই গত রমজানে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে দেখলাম কেন্দ্রীয় মসজিদের গ্রাউন্ড ফ্লোরে 40 থেকে 50টা চেয়ার। আমি ভাবছি তো কোনো সেমিনার টেমিনার হয়েছে, এখন দেখি না, এটা রেগুলার থাকে। শুনলাম কি ব্যাপার, 40-50টা চেয়ার যদি থাকে মসজিদে, তাহলে এই 40-50 জন মানুষ এই একই মহল্লায়, এরা কি বিকলাঙ্গ? বিকলাঙ্গ ছাড়া কি কেউ চেয়ারে নামাজ পড়বে? মাজুর ছাড়া পড়বে? তার মানে আমাদের এমন একটা জেনারেশন নিয়ে আসতেছে যেদের হাড়ের ক্ষয়। আর হাড়ের ক্ষয় হলে মাজা সোজা করে তো দাঁড়াইতে পারবেন না, দাঁড়াবেন দূরের কথা, যে আল্লাহ আপনাকে তৈরি করলো তো সুন্দর করে, এত সুন্দর অবয়ব দিয়ে, সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন, সেই সক্ষমতা হারাচ্ছেন। এর থেকে পড়া কাপড় লাগে আছে, চেয়ারে বসে নামাজ পড়ে সিজদা দিতে পারে না, এর থেকে পড়া কাপড় লাগে আছে। এটা কি জন্য করলো? এ রোগটা আল্লাহ আসমান থেকে নাজিল করছে, আর এই ক্ষয় রোগটা কথা বোঝেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত, জলস্থলে যত বিপর্যয় কিছু মানুষের 2 হাতের কামাই। আমি একবার সিলেটে ডাক্তারদের কনফারেন্সে বলছিলাম যে আমাদের দেশে যদি এত ডাক্তার না থাকতো, এত হসপিটাল না থাকতো, এত ক্লিনিক না থাকতো, এত ঔষধের দোকান এবং ওষুধ কোম্পানি না থাকতো, আমাদের দেশের এত মানুষ কি হইতো না, অসুস্থ হইতো না। তারা শুনে সেরা মন খারাপ, আমি বললাম মন খারাপ করার কিছু নেই, আমি যেহেতু রিসার্চার, আমি এভিডেন্স ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ আছে। বললাম বলেন তো দেখি, আজ থেকে 25 বছর আগে হাড়ের ক্ষয় রোগী ছিল কিনা? পরে বললেন এমন ছিল না। বর্তমানে 28 বছর বয়সে হাড়ের ক্ষয় পাচ্ছে, 28 বছর, চিন্তা করা যায়। ব্যথার যত রোগী আছে আমাদের দেশে, প্রচুর ব্যথা রোগী না, লক্ষ লক্ষ, 70% উপরে রোগী আমরা হাড়ের ক্ষয় পাই। কত পার্সেন্ট? চিন্তা করা যায়। মানে একটা জেনারেশন আসতেছে যেটা বিকলাঙ্গ জেনারেশন। এগুলি কি করবেন বলে দেখি, না হবে দুনিয়াবি কাজ, না হবে দিনই কাজ, হবে হাড়ের ক্ষয় হইলে পরে। তো এই যে পরিস্থিতি, আচ্ছা বলেন তো দেখি, সুস্থতার আমাদের কি উন্নয়ন ঘটেছে? একটা দেশের মধ্যে যেমন ধরেন প্রত্যেকটা গ্রামে একটা করে থানা, আর প্রত্যেকটা মহল্লায় একটা করে পুলিশ সাব স্টেশন, আর প্রতিটা বাড়িতে পুলিশ ফাঁড়ি যদি হয়, তার মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি? আচ্ছা, অবনতি, তাই না? এখন প্রত্যেকটা গ্রামে একটা করে মেডিকেল কলেজ থাকে, আর প্রত্যেকটা মহল্লায় একটা করে 200 বেডের হসপিটাল, আর প্রতিটা বাড়িতে একটা করে সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক। তার মানে সুস্থ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির অবনতি। ধরলাম আজ থেকে 100 বছর আগে 1000 রোগী ছিল। এই 100 বছরের উন্নতি অগ্রগতিতে উচিত ছিল যে একজন রোগী কি থাকবে না, অসুস্থ থাকবে না, তাই না? কোনো মেডিকেল কলেজ হসপিটাল 100 বছর আগে ছিল না আমাদের দেশে। তাহলে এই 100 বছর আগে যদি 1000 রোগী যদি থাকে, তাহলে এই 100 বছর পরে উন্নতি অগ্রগতির যুগে এসে চিকিৎসা বিজ্ঞানের উচিত ছিল একজন রোগীও কি থাকবে না, অসুস্থ থাকবে না। তাহলে বুঝতাম চিকিৎসা বিজ্ঞানের কি ঘটেছে, বিপ্লব সাধিত হয়েছে, উন্নয়ন ঘটছে, অসুস্থ রোগী দেশে নাই। কিন্তু বাস্তবতা কোনটা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের কোনো রোগ নেই? প্রত্যেকটা মানুষ দেশে খুঁজে পাবেন যে একজন মানুষ খুঁজে পাবেন কোনো রোগ নেই। তার মানে কি সবাইকে রোগী বানাইছে কারা? সুস্থতার কথা বলে ওরা আমাদের কি বানাইছে, রোগী বানাইছে না? এই জন্য এই যে এত ক্লিনিক, হসপিটাল, এত ডাক্তার, এরপরে কি আমরা সুস্থ হচ্ছি না অসুস্থতার দিকে যাচ্ছি বলে? তাহলে অসুস্থতার দিকে যদি যাই, তাহলে ডাক্তার থেকে লাভ হলো কি বলেন? যে গ্রামে বা যে ইয়েতে একটা ওষুধ দোকান আছে, এই দোকানদার কি চিন্তা করে যে না এই গ্রামের সব মানুষ সুস্থ হয়ে যাক, নাকি সবাই রোগী হোক? কি চিন্তা করেন? ক্লিনিকের মালিকরা ভাবে না সবাই সুস্থ হয়ে যাক, সবাই রোগী হোক, ইনকাম বেশি হোক, কোনটা চায় বলেন? পরিস্থিতি এত ভয়াবহ যে সুস্থ মানুষ আমাদের দেশে এখন খুঁজেই পাওয়া যায় না। অথচ আমাদেরকে কি করতেছে, দেখাচ্ছে যে উন্নতি এবং অগ্রগতির জোয়ারে ভাসাই দিচ্ছে, তাই না?
পরিস্থিতি কি বলে? তাহলে ভালো করে আমাদের 12টা বাজাচ্ছে না? তাহলে এই যে দেখেন, প্রথমে কি বললো, ইমান ধ্বংস করলো কীভাবে? এগুলো তো আরও আছে, যার সংক্ষেপে কয়েকটা বিষয় বললাম। এবং সুস্থতা যে সবচেয়ে বড় দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতকে যদি ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত দুইটা ধ্বংস হয়ে যাবে না? ওরা এইভাবে কাজ করতেছে। দেখেন আমাদের ওদিকে জামালপুর বেরিয়েছে কারো? জামালপুরে কেউ নাই? মাদারগঞ্জে একটা থানা আছে, মাদারগঞ্জ জামালপুরে, ওখানে টেগুরিয়া বাজার, একটা চক। একজন পল্লী চিকিৎসক, সে কি করলো, মানুষকে চিকিৎসা সেবা দিত। এর মধ্যে সে খ্রিস্টান হওয়ার পরে সে যেই যায় চিকিৎসার জন্য ছলে বলে কলে কৌশলে একে ওই দাওয়াত দেয়। দিতে দিতে 30,000 মুসলমানকে সে কি করলো, খ্রিস্টান বানাইলো। কয় হাজার? প্রায় 30,000 মুসলমান। একজন লোক এত বিশাল সংখ্যক মানুষকে করছে, খ্রিস্টান বানাইছে সেবার নামে। বুঝতে পারছেন? তাহলে এই যে সেবার নামে ওরা যে এত কিছু করতেছে, প্রকৃতপক্ষে সেবাটা কি এটা একটু জানা থাকা দরকার না? যে আমাদের টাঙ্গাইলের মধুপুরে একটা জঙ্গল আছে না? মধুপুরে কি খেয়াল করে বনাঞ্চল না? জলছত্র থেকে 12 কিলোমিটার ভিতরে একটা এলাকার নাম হচ্ছে কাইলাগুড়ি। সেখানে কি এক হসপিটাল আছে। ওখানে শুনলাম, এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলাম, দুইটা দল গেলাম। দুইটা দল বলতে আমরা একটা টিম গেলাম। তো গেছিয়ারা যখন ভিতরে ঢুকে একটু এদিক সেদিক তাকাচ্ছি, ইন্সট্রাক্টর যারা চলে আসছে, ওদের বলছে কী চান, কী সমাচার, কোথেকে আসছেন, কেমন। এর বললাম যে আমরা তো আসলে পাশের থানা থেকে আসছি, শুনলাম এত বড় একটা হসপিটাল এখানে আছে, মানুষ এত এত সেবা পায়, জাস্ট দেখতে আসছে এই আর কি। তবে চিন্তা করলাম যদি প্রশ্ন করার সুযোগ দিয়ে প্রশ্ন করতেই থাকবে, আমি নিজে প্রশ্ন করে একটা থামাই দিই। যেমন আছে বলেন যে আপনাদের এখানে এত রোগী, আপনাদের ইনডোর আউটডোর সব সিস্টেমগুলো আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনারা কীভাবে করেন? উঠি আছে। কটা প্রশ্ন করার পরে পুরা শখ হয়ে গেছে, প্রশ্ন করতে জরুরি। পরে বলতেছে আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আমি বললাম যে আমি পাশের এলাকা। পরে বলছেন আর একটু স্পেসিফিক করলে ভালো হয়। পরে বললাম যে বলেন, সমস্যা নেই, আমি একজন চিকিৎসক, ডাক্তার। যাচ্ছিলাম পাশ দিয়ে, ভাবলাম যে খোঁজখবর নিয়ে যাই এই আর কি। তো পরে বলতেছে আমাদের তো এখানে ইয়ে আছে, ওই 100-র মতো রুগী হয় ডায়াবেটিস সেবা দেওয়া হয়। জটিল রুগীগুলো আমরা বারডেমে পাঠিয়ে দিই। বারডেমের সাথে আমাদের সম্পর্ক আছে। আমি বললাম কী সম্পর্ক আছে বলেন, সমস্যা নেই। কারণ বারডেমের যিনি প্রধান, উনি আমার টিচার, সরাসরি টিচার, 1.5 বছর মেডিসিনের ক্লাস করছে তার কাছে। কেমন এই কথা শোনার পরে তারা পায় নিচে মরে নিয়ে কোথায় বসাবে, কী খাওয়াবে, পুরা করে নিয়ে গেলো, পুরা ঘুরে ঘুরে সব জায়গায় গেলো। কেমন তো এড্রিক বেকার যেখানে থাকতো, কি সমস্যা কেমনে কী করতো সব দেখানোর পরে আরেকটা দল চলে গেছে, রোগীদের সাথে মিশে গেছে। সেটা গিয়ে দেখে 100 করে রোগী আসে প্রতিদিন। 100-র মতো রোগী হয় প্লাস মাইনাস, সাথে লোক আসে 2-3 জন রোগীর সাথে। কয়জন? কারণ কি? কারণ দুপুরের খাওয়ার ব্যবস্থা আছে সবার, ঠিক আছে? রোগীরাও খাওয়ায়, রোগীর লোকদেরও খাওয়ায়, মাগনা মানে খাওয়ায়। এখানে কি করে, গির্জা আছে ভিতরে, ওখানে প্রথমে একটা নাম মতো কোরআন তেলাওয়াত দিয়ে, এরপরে রোগীর লোক সবাই মিলে ক্রুশের সামনে প্রার্থনা করে। ঠিক আছে? ক্রুশের সামনে কি করতেছে? প্রার্থনা করতেছে। ইমান থাকবে? যে সেবাগুলো এরা দিচ্ছে, এই সেবাগুলোকে আমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু ছিল না বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? দুআউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। রবের দিকে ডাকতে হবে কীভাবে? হিকমত অবলম্বন করে এবং সুন্দর কথা দেওয়া। সুন্দর কথা তো মাশাআল্লাহ সবাই বলে, বীর সাহেবরা বলে, ওলামায়ে কেরাম বলে, ওয়াজ মাহফিলে বলে না, তাবলীগের সাথে সুন্দর সুন্দর কথা বলে না। কিন্তু বাস্তবতা হিকমত যেটা, এটা নিয়ে নিচ্ছে কারা? একজন মানুষ ধরেন করোনাকালীন সময় 3 দিন যাবৎ না খেয়ে আসছে, কথার কথা। এটা যদি আপনি 3 ঘন্টা নামাজের কথা বোঝান, 500 লাভ আছে। বরং পেট ভরে খাওয়া, হালাল রুজির ব্যবস্থা করা যায়। এরপরে যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঠর জ্বালা থেকে যিনি নিষ্কৃতি দিলেন, হালাল রুজির ব্যবস্থা করে দিলেন, এই আল্লাহর হুকুম মানা দরকার না? পয়েন্ট কি? 3 ঘন্টা কাজ দেবে না 2 মিনিটের কাজ দেবে?
একজনের বাবা ধরেন ওপেন হার্ট সার্জারি হবে, 14 থেকে 15 ব্যাগ রক্ত দরকার, ওই মুহূর্তে সে পেরেশান হাহাকার রক্তের জন্য। আর আপনি যদি বলেন চলে যাই, আর যদি সাহেব এসে বয়ন ফিরে আসে, রাগ করবে না। আর যদি চিল্লার জন্য তাস্কিল করতে চান তাহলে কি মাথায় বাড়িয়ে দিতে পারে নাকি? ওই মুহূর্তে তাকে চিল্লার তাস্কিল না করে সেরা এই দেওয়ার না দিয়ে আপনি একদিনের মধ্যে 15 ব্যাগ রক্ত সংগ্রহ করে দিলেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে, তাহলে কি হবে? বিনামূল্যে যদি দেন তাহলে এই পুরা পরিবারটা আপনি হয়ে যাবেন নাকি হবে না বলেন? এটা হচ্ছে হিকমত। এরা কি করতেছে? মিশনারিরা শিক্ষা, চিকিৎসা, খাদ্য বিভিন্ন প্রকল্পের সেবা দিয়ে আমাদের মুসলমানদের কি খ্রিস্টান বানিয়ে নিচ্ছে না? তাহলে এই ট্রিপ ব্যাক আপনি কি করলেন? হাজার মাইল পাড়ে দিয়ে আসলেন। কোথায় থেকে? শুধু নিউজিল্যান্ড থেকে। কোথেকে? নাম কি? এড্রিক বেকার। এড্রিক বেকার 1980 সালে আসলেন। 2015 পর্যন্ত আমৃত্যু যতদিন বেঁচে ছিলেন উনি কি করলেন? ইসি করা গাড়ি, বিলাসবহুল বাড়ি সব ত্যাগ করে মাটির ঘরে অবস্থান করছেন জঙ্গলের ভিতরে, এবং প্রত্যন্ত অঞ্চলে উনি কী করছেন? সাইকেল নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়িতে চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং আমৃত্যু এই সেবা দিয়ে গেছেন। পত্রিকায় আসছে উনি মারা যাওয়ার পরে 2015 সালে যে মানবতার কল্যাণে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন। ইত্যাদি অনুষ্ঠান হয় না, একটা হানিফ সংকেত দেখায়, সেটাতে উনি ওনাকে আখ্যা দিচ্ছেন মানবতার ফিরেওয়ালা নামে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, ওনার এই সেবার দ্বারা লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে। উনি যদি বাতিল একটা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে পারেন, ওনার কবর রচনা আছে এই দেশে, তাহলে আমাদের পরিস্থিতি কী করে? এই সেবাগুলোকে আমাদের দেওয়া প্রয়োজন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে নবুয়তের দায়িত্ব আসছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। নবুয়তের দায়িত্ব পালন করছেন কত বছর? 30 বছর। 40 বছর আগ পর্যন্ত এই 40 বছর কি ঘুমাইছেন না খাইছেন? আপনারা তো ঘুমাইছেন শুধু, কি করছেন বলেন? তাই বলেন ঘুম ছাড়াই 40 বছর কি করছেন? কি বলছেন? তার মানে নবুয়তের দায়িত্ব যিনি পালন করবেন, অনুকূল পরিবেশ তৈরি করেছেন না? মানুষের খেদমতগার, বিশ্বস্ত, আস্থার আধার তিনি ছিলেন না? এই সুযোগ গঠন করছেন, বিভিন্নভাবে মানুষ কী করছেন? সহায়তা করছেন, আলামের অধিকার দিচ্ছে, এরাই দিচ্ছে না? এবং সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিলেন না তিনি? এই একটা পরিবেশ তৈরি করতে কী করা লাগছে? সেবামূলক কাজ ছাড়া হয়েছে। যখন প্রথম কোরআনে কারিম নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালামকে দেখে উনি কী করছিলেন? ভয় পেয়েছিলেন না? বেশি ভয় পেলে মানুষের জ্বর আসে না? ভয়ের সাথে বাড়িতে গেছেন, জ্বর আসলে তো কম্বল চাইছেন, কম্বল দিয়ে যখন আবৃত করছেন ওনাকে, এরপর উনি কী বলতেছেন? আর খালিদা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন চালাক তো, যে বিষয় কী হচ্ছে, ভয় পাইছে যেহেতু, জ্বর আসছে ভয়ের কারণে, তো কাজে মানসিক অবস্থা যেহেতু অস্থিতিশীল, একে যদি কী করা যায়, সান্ত্বনার বাণী শোনানো যায়, সান্ত্বনা দেওয়া যায়, মানসিকভাবে আশ্বস্ত করা যায়, তাহলে কি জ্বর কমে যেতে পারে, তাই না? তিনি সান্ত্বনার বাণী শুনেলেন, কী বলছিলেন? কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকফিদ দাঈফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। যে 5টা বিষয়ের কথা বলছে, এই 5টা বিষয় সবগুলাই কি মানব সেবামূলক? মানুষ সেবামূলক কিনা বলে? তো এই জন্য এই সেবামূলক কাজগুলো আমাদের প্রয়োজন না? আমরা আমাদের এলাকাতে যেটা করতেছি, ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় প্রতি মাসে একদিন, এবং এগুলো মাদ্রাসা ভিত্তিক, নুরানি মাদ্রাসা ভিত্তিক, কমি মাদ্রাসা ভিত্তিক, যাতে গ্রামের সব লোক সেখানে কী করে, যেন আমার ভিজিট 1000 টাকা নির্চার করে, কিন্তু ওখানে ফ্রি দেবে। ওখানে কী দেখি? এই 6টা জেলার মধ্যে মেডিসিনের পাশাপাশি পুষ্টি বিশেষজ্ঞ একজন নেওয়া গেছে। আর সেখানে যেখানে সিরাজি আয়সারি এখন হয় দেখাইতে হয়, আর বিনামূল্যে সেবাটা পাচ্ছে তারা। কাদের মাধ্যমে পাচ্ছে? ওলামায়ে কেরামের মাধ্যমে পাচ্ছে। তাহলে ওলামায়ে কেরামের সাথে ওদের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে না নাকি? যে 1000 টাকা ভিজিট দিয়ে যাকে দেখাইতে হতো সিরিয়াল দিয়ে, আর এলাকায় এসে দেখতেছি বিনামূল্যে, তাহলে এই ক্রেডিটটা কাদের?
ওলামায়ে কেরাম না, ওলামায়ে কেরাম সম্পর্ক তৈরি হচ্ছে কিনা? প্রত্যেকটা ইউনিয়নে এরকম আমাদের কাজ চলে। এরপরে এখন আমার যে শেরপুরে বড় প্রোগ্রাম হচ্ছে ওলামায়ে কেরাম হচ্ছে স্বাস্থ্য বিষয়ে সেখানে আলোচনা ছিল। এই সামনে 4 তারিখ থেকে মানুষ থেকে খানকা সিনেমা দিনে 16 সপ্তাহ 4 মাস ব্যাপী মানুষ ছাত্র সহ ইউনিভার্সিটি স্টুডেন্ট সব একত্র হয়ে এদেরকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্যারামেডিক্যাল কোর্স করাই দিচ্ছে। 4 তারিখ থেকে শুরু হবে। আপনারা যারা দায়ী হবেন পাশাপাশি যদি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ জানা থাকে তাহলে কীভাবে করবেন? কাজ করা সহজ হবে না নাকি হবে না? ওই কোর্স করতে অন্তত 1 বছরের কোর্স করতে 50,000-60,000 টাকা লাগে, 6 মাস ওটা করতে 8-10,000 টাকা লাগে, আর বিনামূল্যে আমরা এটা দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এই যে পরিস্থিতি যেখানে আপনি এত অসুস্থতা কী জন্য হচ্ছে এটা যেরকম জানা থাকবে এবং সুস্থ থাকতে পারবেন কিংবা এই বিষয়গুলো আমরা সেখানে সচেতনতা তৈরি করে। যেমন ধরে আমাদের দেশে এই যে ডায়াবেটিসের এখানে বাডেবার শাখা আছে না একটা, এখানে ছিলাম আমি, এখানেও ছিলাম, এখানে ছিলাম কয় মাস? 7 মাস ছিলাম। আচ্ছা, তো 2018 সালে ছিলাম। তো দেখেন সিস্টেমটা কি ধোকা। আজ থেকে 20 বছর আগে ডায়াবেটিসের যতগুলো হসপিটাল ছিল, থানা পর্যায়ে কোনো হসপিটাল ছিল 20 বছর আগে? এবার থানা পর্যায়ে বাড়িবার শাখা আছে না? থানা পর্যায়ে আছে কিনা? আগে প্রত্যেকটা জেলায় ছিল না, এখন থানা পর্যায়ে চলে গেছে। তার মানে এই থানায় থানায় যে ডায়াবেটিসের শাখা হচ্ছে বাড়ে অনুমোদিত, তার মানে কি ডায়াবেটিস রোগী কমতেছে না বাড়তেছে? আমরা কী করতাম, 10 থেকে 12 ডায়াবেটিস ধরা পড়লে আগে সেখানে আমরা একটা মেডিসিন দিয়ে শুরু করতাম। 4 থেকে 5 বছর পরে দেখা যায় একটা মেডিসিনে কাজ হয় না, আরেকটা দিতে হয়। 5-7 বছর পরে আরেকটা দিতে হয়। 8-10 বছর পরে ওষুধের ধরেই না, 2-3-4টা ওষুধ কাজ না হয়, তখন কী করা হয়? এই তো ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন দিলেন, তাহলে চিকিৎসা নিচ্ছে, ওষুধ খাচ্ছে, ইনসুলিনও দিচ্ছে, রোগ কি সারতেছে না বাড়তেছে? যে চিকিৎসায় রোগ বাড়ে দেখলাম কি চিকিৎসা না অপচিকিৎসা করে? বুঝেন নাই কথা? চিকিৎসা করতেছে রোগও বাড়তেছে, এর নাম কি চিকিৎসা? অপচিকিৎসা না। এই জন্য আমরা কি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে পদ্ধতি, এগুলো মেনে চললে এই রোগগুলো থাকবে না। রোগগুলো আসতে মূলত থেকে কিসের থেকে? সুন্নাহর উপরে আমল না করার কারণে, সুন্নাহর খেলাফ করার কারণে। সুন্নাহ এই যে সায়েন্টিফিক এগুলো যে রিসার্চ হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার ব্যাপার, আলোচনা কোন দিকে যাবো বলে, এই জন্য সংক্ষেপে একটা ধারণা দিয়ে দেয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতের খাবার কখন খাইছেন? এর আগে। আমরা কখন খাই? আপনি এখানেই বলেন, বাড়িতে বলেন, যেখানে বলেন, এখানে তো দেওয়া লাভ নেই। সারা দেশেই দেখেন ইশার পরে খান সবাই। ইশার পরে যদি খান তাহলে সুন্নাহর উপর আমল হচ্ছে, সুন্নাহ খেলাফ হচ্ছে। ওলামায়ে কেরাম সুন্নাহর খেলাফ করে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তাহলে করবেন কিনা? আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তা'কিলুন, তাহলে করবেন না? নাকি করতেছেন না? তাহলে ইশার আগে খাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, আর আমরা খাচ্ছি কখন? ইশার পরে। তো ভাবতে পারি যে ইশার আগে আর পরে পার্থক্য, সমস্যা, যে ঘন্টার যে ব্যাপার, তাই না? এগুলো তো রিসার্চ হচ্ছে, দেখা গেলো ইশার পরে বা 10টা-11টার দিকে খেয়ে আসলে যদি ঘুমায় যান, তখন কী হয়, এই খাবারগুলো শরীরে কাজে লাগতে পারে না, যে কারণে পেটে চর্বি জমে, এগুলোর দ্বারা কী হয়, এখান থেকে ফ্যাটি লিভার হয়, এরপরে রক্তনালীতে জমা হয়, হার্টে কী হয়, ব্লক হয়, এরপরে আপনার ডায়াবেটিস থেকে নিয়ে সব রোগগুলো অন্যতম কারণ এটা। তাহলে সামান্য একটু সুন্নাত খেলাফ হওয়ার কারণে কী হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে দিনে কয়বার খাইতেন? আর আমরা কয়বার খাই? 3 থেকে 5।
3 থেকে 5 বার খাই, কারণ হচ্ছে 3 বার তো মেন মিল, এরপরে বাদ বাকি তো আছে। তার মানে কি বেশি খায়া খায়া কি হচ্ছে, একদম রসে চলে যাচ্ছে না জীবনটা, ডেথ হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করেন, আমি এই গত রমজানের আগে রমজান থেকে দিনে 2 বার খাই। কয়বার? গত রমজান আগে প্রায় 1.5 বছরের মতো হয়ে আসছে। দেখা যাচ্ছে এই যে আমার আজ পর্যন্ত এজিথ্রোমাইসিন ট্যাবলেটকে আমি আজ পর্যন্ত খেয়ে দেখি না, ভালো প্রবলেম হয় না। আমি টাঙ্গাইল থেকে বাইক নিয়ে আসি বৃষ্টিতে ভিজা ঢাকাতে, 3টা পর্যন্ত প্রোগ্রাম করে রাত্রে 3টার সময় যাই আমি। এই যে গত মাসে বৃষ্টি ছিল না প্রচুর, বৃষ্টিবারে সেই বৃষ্টি ভিজে আসছে। এই 500 কিলোমিটার জার্নি বৃষ্টির মধ্যে ভিজা, ঠান্ডা সর্দি কি জিনিস আমার লাগে না লাগে। এক টানা বাইক নিয়ে আসছি, এই যে ক্লাস নিচ্ছি, আজকে সারাদিন প্রোগ্রাম, রাত্রে 2টা পর্যন্ত প্রোগ্রাম, পরে যাবো নিচ্ছি, ওখানে আবার ক্লাস নেবো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, এরপর আবার চেম্বার সারাদিন। ক্লান্তি কি জিনিস আল্লাহ রহমতে আসবে। কারণ কি, ব্রয়লার খাইলে ব্রয়লারের মতো কি হবে, এটার গুণগুলো যে আসবে, এটা স্বাভাবিক নাকি? স্বাভাবিক না। তাহলে কাফের মুশরিকরা যে সিস্টেমগুলো দিচ্ছে, এটাকে আমাদের উন্নতি অগ্রগতির জন্য দিচ্ছে, বোঝা যাবে সেখানে কি আছে, চক্রান্তগুলো আছে। তাহলে কি বলতেছিলাম, করতে গেলাম আলোচনা, কিসের আগে খানা খাওয়া, পরে এখানে কি হয়, সব রোগগুলো হয়। আচ্ছা, ঘুমের ক্ষেত্রে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন কখন? খুব দ্রুত ঘুমাই যেতেন, কোন মিটিং মিছিল, তারপরে দরবার সালিশ বিষয়ের পরে হয়তো ঘুমাই যেতেন। জাগতেন কখন? তাহলে আমাদের পুরো উল্টা না, ক্লাস শেষ করে পড়া শেষ করে 12টা 1টার দিকে ফোন চাপবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরে ঘুমাইতে যাবেন। কি হয়, পুরা খেলা হচ্ছে না। তাহলে সুস্থ কেমনে থাকবেন চিন্তা করা যায়? অনেকগুলো কারণ আছে অসুস্থতার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা দিনকে দিচ্ছেন কি জন্য? কাজের জন্য না ঘুমানোর জন্য? ওদের উপরে ঘুমালে পরে জীবন ধ্বংস হয়ে যাবে, লিখে রাখতে পারে। কেন হবে? কারণ সুন্নাত খেলাফ করতেছে। এই সময় যেই কাজ করবে ওটাতে বরকত হয়। কেমন কাজ না করে সেটা যদি ঘুমায় যাবে কি হবে, মেধার 12টা হবে। বুঝতে পারছেন? এমন কোনো রোগ নাই যে হবে না। এর কারণ কি, এটার উপরে রিসার্চ হচ্ছে, দেখা গেল রাতকে আল্লাহ তাআলা কি জন্য দিচ্ছেন? বিশ্রামের জন্য। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘুমায় যেত। তাহলে আগে ঘুমাইলে কি হয়, পরে ঘুমাইলে কি হয়, এটার উপর রিসার্চ হচ্ছে। রিসার্চে দেখা গেল যে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত? ভালো করে খেয়াল করেন, রাত 11টা থেকে 2টা পর্যন্ত যদি কেউ গভীর ঘুমায় তাহলে কি হবে, ব্রেনের মধ্যে মেলাটোনিন, সেরোটোনিন এই হরমোনগুলো আসে। যে হরমোনগুলো কি করে, আমাদের শরীরের সুস্থতার জন্য এগুলো খুবই প্রয়োজন। ব্রেন, হার্ট থেকে নিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেরকম সুস্থ রাখে, কর্মচাঞ্চলতা বাড়ায়, ক্লান্তি যেরকম দূর করবে, কর্মক্ষম করবে, মানুষকে অ্যাক্টিভ করবে। তাহলে রাত্রি 11টা থেকে কটা পর্যন্ত? 2টা পর্যন্ত। আর এই ডেল্টা স্টেজ অফ স্লিপ, এই পর্যায়ে যখন যায় মানুষ ঘুমের মধ্যে, তখন এই হরমোনগুলো আসে, জায়গা থাকলে আসবে না, হালকা ঘুম হলে আসবে না। আর গভীর ঘুম কখন হয়? 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে এই স্টেজে যায় ঘুমটা। বোঝা গেল? তার মানে এই রাত 11টা থেকে এই হরমোনটা পাইতে হলে আপনাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘুমাতে হবে, তার মানে 9:30 থেকে 10টা। বুঝতে পারছেন? রাত 9:30 থেকে 10টা পর্যন্ত ঘুমাই, রাতে 2টা পর্যন্ত ঘুমান, এরপরে জাগেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এরপরে কি হবে, রাত 2টার পরে থেকে 2:30টার পরে থেকে উপকারী হরমোনগুলো কমা শুরু করে, ক্ষতিকর হরমোনগুলো বাড়া শুরু করে। যে স্টেরয়েড হরমোনগুলো কি করে, আপনার শরীরে ক্লান্তি আনবে, শুধু বারবার বলতে শুধু ঘুমা দিবে। এরপরে কি হবে, মাথা গরম থাকবে, মেজাজ খিটখিটে হবে, হার্টের সমস্যা হবে, এরপরে ডায়াবেটিস হবে। আমাদের দেশের মানুষের এত ডায়াবেটিসের কারণ কি, দেখবেন যে 12টা একটা প্রযুক্তি আসছে, ফোন আসছে, হ্যাঁ, টেলিভিশন ইত্যাদি তো এখন কম,
ঘুমায় দেরিতে, তার মানে এই উপকারী হরমোনগুলো পাচ্ছে না, পাচ্ছে কোনটা? ক্ষতিকর হরমোন, যেটা সব রোগের জন্য দায়ী। তাহলে সুস্থ থাকার উপায় আছে। এই জন্য আমরা কী করি, 10 থেকে 12 ডায়াবেটিস ধরা পড়ছে, আমরা তাকে বলি যে সারা জীবন কোনো ওষুধ খেতে হবে না, কী করবেন, আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিই। মানে সাধারণ মানুষের তো বলা, আর এইভাবে বলা যাবে না, সুন্দর করে ও যে বয়ান করতেছে। এই জন্য আমরা বলি কি, লাইফস্টাইল মডিফিকেশন, মানে কখন ঘুমাবে, কখন চলবে, কখন ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে ইত্যাদি। এরপরে আগে হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পরিবর্তন দিই। এর দ্বারা কী হয়, সারা জীবন ডায়াবেটিসের কোনো সুস্থ থাকবে, এবং যারা মেনে চলবে তাদের কোনো ডায়াবেটিস হবে না। এই যে আমরা যে দেখেন সারা এক্সারসাইজ করে সকালে ফজরের পরে, আপনারা ঘুমান কেন? সাহেবান ভাই ওনারা কী করছে, পরিশ্রম ছিলেন না সবাই সময়। এই ধরে অভ্যাস করলে পরে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য যে এখন তো ছাত্র অবস্থায় মানে এইরকম দুর্বল রাখলান্তিগুলো আসবে, অভ্যাসটা থেকে যাবে। যখন ওই কর্মক্ষেত্রে বলবেন তখন আর তো ঘুমের সুযোগ আসবে, দেখবেন ডায়াবেটিস হওয়ার পরে দৌড়াইতেছেন ঠিক আছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে খাইতে পারবেন না, তখন শুধু দৌড়াইতে হবে, না খায় না, কষ্ট কোনো শেষ থাকবে না। এত পরিশ্রম করতেছেন, সামনে ভালো ভালো খাবার থাকবে, কিন্তু খাইতে পারবেন না, দ্বিতীয় কষ্ট আছে। আট রাত্রে ঘুমাইতে হবে, রাত্রে যেটা বলতে 2টার পরে উঠে সেটা যদি 2 ঘন্টা পড়েন তখন কী হবে, দিনে 8 ঘন্টা পড়ার সমান কাজ দেবে। রাত 2টার দিকে উঠে অভ্যাস করেন যে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন 2টা পর্যন্ত। এরপরে যেটা পরে পড়তে বলবেন, তাহলে করে দেখবেন যে 6 ঘন্টা পড়ানোর কাজ দেবে 8 ঘন্টা। তাহলে আপনাদের চান যে ডায়াবেটিস হোক, হার্টের সমস্যা, ডায়াবেটিস হলে পরে অনেকের পা কেটে ফেলতে হয় না, তাদের পা কাটতে হয় বলেন তো, তো আলগাটা কেটে গেছে, ঘাস শুকায় না, যে কারণে কী করতে হয়, গ্যাংগ্রিন হয়ে যায়, পা কেটে ফেলতে হয় না। কার পা কাটতে হবে, কার পা কাটতে হবে না, এটা এমআরআই করে বোঝা যায়। যদি 10-12 হাজার টাকা খরচ করে, আর এটা প্রশিক্ষণে আমরা দিয়ে দিই মাত্র 10 মিনিটের প্রশিক্ষণ। পায়ের 3টা পয়েন্ট আছে, এখানে হাত দিয়ে পাঁচ দেখে তারা বুঝতে পারে যে এর পা কাটতে হবে, সম্ভাবনা আছে, এর পা কাটা লাগবে না, তার মানে রক্ত সঞ্চালন ঠিক আছে। এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে দিই। তো এখন এই যে পরিস্থিতিটা, দেখুন তো নিচে বাইক আছে কিনা ঢাকা, কি বলতেছিলাম, দোতলাতে ফ্রিজ আছে না, ফ্রিজের পাশে লাল একটা ব্যাগ আছে, আগে না দাঁড়ান শেষ হয় নাই বলা, ব্যাগের সাইড পকেট আছে, সাইড পকেটে কি আছে, কিছু পেপার আছে, পলিথিনে লাগা পেশানো না, বৃষ্টির কারণে পলিথিনে পেশানো আছে, পলিথিন সহ ওই প্রসপেক্টাস সিস্টেম শুধু কাগজগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে কি বললাম, লাস্ট বারবার ঘের দিকে দেখাচ্ছে তো, যেখানে আলোচনার মনোযোগ আসতেছে, কারণ হচ্ছে টাইম বাইন্ডিংস আছে, আর এটা ঘুমন সামনে আলোচনা হবে না, ঘুমায়নের পরে একদিন আলোচনা করা যাবে, ঠিক আছে। এবার বলেন কি প্রশ্ন আছে আপনার? বলছিল 7:30 পর্যন্ত চলতে পারে, হাসপাতালে যায় কেন? হ্যাঁ, সরষের খাবেন, সমস্যা নাই, 3-4 মাস সরষের খাবেন, 3-4 মাস রাইস ব্রান অয়েল খাবেন, হ্যাঁ, রাইস ব্রান আছে না, রাইস ব্রান এটা খাবেন, 2-3 মাস সরষের খাবেন, 2-3 মাস সমস্যা নেই। সয়াবিন তেলটা খাবেন না, কেমন, আর যে অলিভ অয়েল খাইতে পারেন আরও ভালো, এক্সট্রা অলিভ পাকার অয়েল খেতে পারলে আরও ভালো, কিন্তু
শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের দেশে ব্রয়লার মুরগির কথা বললাম না, জি যেমন ধরেন রোগগুলো কীভাবে হয় দেখবেন, যে একটা মুরগি একে 1 মাসের মধ্যে কয় কেজি ওজন বানায়? কি প্রশ্ন করতে বলেন? দুই মাসে কত কেজি ওজন বাড়ে? এক মাসে মনে করে দেন না, বাদটা কি করেন? আচ্ছা, খেয়াল করেন, তাহলে কি বলছিলাম, 1 মাসের মধ্যে টিকা রেখে দিতে এটা কি খাওয়ায়? বাতাস খাওয়ায় কি হাওয়া দেয়? তার মানে হচ্ছে এটারে প্রতিদিন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, প্রতিদিন গ্রোথ হরমোন খাওয়াচ্ছে। কি হরমোন? এই গ্রোথ হরমোনের প্রভাবে এই যে মুখ ফুলতেছে, স্বাস্থ্য হইতেছে, এই হরমোনের প্রভাবে এই ব্রয়লার খাওয়ার কারণে জ্বরেও টিউমার হয়, সিস্ট হয়, হ্যাঁ, তারপরে লিভার বড় হয়ে যায়, তারপরে কি হয়, পেট সহ নিয়ে আসে যায়, করা যাবে, সমস্যা নাই। এরপরে কি হয়, এই যে টিউমার সিস্ট বিভিন্ন জায়গাতে হয় না, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, কি হয়ে যায়, প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, আটকে যায়, এরকম। যেখানে ছাত্র আছে এরকম কিছু। এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কি জন্য হচ্ছে? করে আসলেন, হ্যাঁ, হ্যাঁ, সেই পদ্ধতি আছে, সেটা বলবো। যেমন ধরেন লেবুর দাম খুব বেশি, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সকালবেলাতে কুসুম গরম পানি, এর মধ্যে একটা লেবু দিয়ে হলুদের রস দিলেন বা হলুদের সুন্দর করে গুঁড়া করে আনলেন, এটা চা দিলেন, টারমারিক টি, তাহলে কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আধা ঘন্টা এক্সারসাইজ করলেন, তারপরে ফ্রেশ হয়ে পড়তে বসলেন, ঘুমের টাইমটা করে পারলেন না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কেমন? গ্যাসের সমস্যা যাদের আছে, একটা হলো সয়াবিন তেল বাদ দেওয়াই, আমরা কী বাদ দেওয়াই? সয়াবিন তেল বাদ দেওয়াই। বাদ দেওয়ার পরে এরপরে একটা নিয়ম তান্ত্রিকতার মধ্যে আসতে হয়, সেটা কি, খাবারের মধ্যে সুন্নাহ কিছু পদ্ধতি আছে, হ্যাঁ, ওগুলো মেনে চলতে হয়। এরপরে কী করতে হয়, এরপরে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে আমরা চিনি ছাড়া লেবু শরবত খাওয়াই। ভাত খাওয়ার মাঝে খুব বেশি পানি পান করা যাবে না, কেমন, দেখবো। ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত পানি পান করা নিষেধ, আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পরে কী করবে, আধা ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মিশিয়ে চিবিয়ে খেয়ে তারপরে পানি পান করবে, কেমন, তাহলে গ্যাসের সমস্যা চলে যাবে না। হ্যাঁ, যে কয়বার খান, আজকে 2বার খেতে বলছি, এখন 3বার করতেছি, তো যে কয়বার খাবেন, মেন মিল খাওয়া যায়, আশা করি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কেমন, এটা করে। এরপরে কি, শারীরিক দুর্বলতার যে সমস্যাগুলো আছে এগুলো কেটে যাবে কি করলে, ঘুম এবং খাদ্যাভ্যাস এর মধ্যে চেঞ্জ নিয়ে আসলে পরে সবই ঠিক হবে। যদি চেঞ্জ না নিয়ে আসেন তখন কী হবে, মাদ্রাসা থেকে নিয়ম যেটা খাদ্যাভ্যাস আছে সকালবেলা দুপুরে এটা আছে মাত্র কয় মাস, 7-8 মাস। হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি বলতেছিলাম, আর কোনো বিষয়, ডায়াবেটিসের রোগের
পায়ের ওপরে সময় বলতেছি ডায়াবেটিসের রোগী এটা করতে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিলে পরে এটা হবে, পরবর্তী আসলে করে প্র্যাকটিক্যাল করানো যাবে। কেমন? তারপরে কি আর বলেন কোনো প্রশ্ন? লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এই দুইটার মাধ্যমে ফ্যাটি লিভার ছেড়ে যায়। ফ্যাটি লিভার হওয়ার সুযোগই পাবে না, হয়ে কারণে আর যেটা হচ্ছে সেটা ট্রিটমেন্টের অধীনে গেলে এটা ঠিক হয়ে যায়। কেমন? দেখালেখি করতে গেলাম না। আচ্ছা, এরপরে আসো রাখাই যাবে না গরম দিলে, কেমন? ক্ষতি আছে, সমস্যা আছে। ঠান্ডা করে নিয়ে যাবে। বুঝতে পারিনি, ঠান্ডাতে রিয়েকশন হয় না, গরম করলে বেশি গরম করতে রিয়েকশন হয়। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, চুলকানির সমস্যা সবারই আছে। জি এটার জন্য একটা আম প্যাকসিশন করে দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। আম প্যাকসিশনটা এটা এই কথা চুলকানি চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি করতে হবে, মেডিসিন একটা ব্যবহার করার পরে সব কাপড় চোপড় সবার ওয়াশ করতে হবে, ওয়াশিং পাউডার দিয়ে পানি গরম করে ফুটিয়ে করতে পারলে ভালো হয়। হ্যাঁ, এরপরে ট্যাবলেট দিব যেটা সপ্তাহে একদিন খেতে হবে। হ্যাঁ, প্রথম 15 দিন 3 দিন পর পর খেতে পারে, এরপরে সপ্তাহে একটা 1-1.5 মাস খাবে। চুলকানি যার খুব বেশি সে আরেকটা ক্রিম ব্যবহার করতে পারে, যার মোটামুটি নর্মাল সে একটা করলে চলবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আলোচনা তো আসলে মূলত করেই নেই, অনেক বিষয় ছিল যেগুলো জানা থাকা প্রয়োজন। আমাদের হাড়ের ক্ষয় হয় যে সমস্ত কারণে, এটা হলে পরে উপায় আছে? আগের দিনের মানুষগুলো হাড়ের ক্ষয় হইতো, দিনে কয় বেলা গরম ভাত খেতে বলে? বেলায় সকালে পান্তা ভাত খাইয়া মাঠে চলে যেত না, নাকি যাইতো না? 11টা এসে গরম ভাত খাইতো। রাতের বেলা সন্ধ্যার পরে বান্ধবের পরে খেয়ে নিত না, তারা খেয়ে ঘুমাই যেত না, এসার পরে ঘুমাই যেত। তো এটার উপর রিসার্চ হলো, কি রিসার্চ? যে গরম ভাত এবং পান্তা ভাত এর মধ্যে কী থাকে। আগের দিনের মানুষ তাদের হাড়ের ক্ষয় হইতো না, এখন কেন হয়? দেখা গেল 100 গ্রাম গরম ভাত এর মধ্যে ক্যালসিয়াম থাকে 20 মিলিগ্রাম। কত মিলিগ্রাম? 100 গ্রাম পান্তা ভাত যেটা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, এর মধ্যে ক্যালসিয়াম হয় কত মিলিগ্রাম? 850 মিলিগ্রাম। বুঝতে পারছেন? আপনার তো সবাই বড় লোক, পান্তা ভাত খান না, দিন বেলায় গরম ভাত খান। আর চিন্তা করেন বালতির অবস্থা কী হবে। তাহলে কি 100 গ্রাম 20 মিলিগ্রাম থাকে, আর 100 গ্রাম 1 কেজি গাভীর দুধ, যে গরুটা রোদে চড়া বেড়ায় দেশি গরু, এর মধ্যে ক্যালসিয়াম থাকে 400 থেকে 450 মিলিগ্রাম। 1 কেজি গরুর দুধ, দেশি গরুর দুধে ক্যালসিয়াম কত থাকে? এখানে কতজন আছেন আপনারা? 35 জন লোক। 35 জন লোক যদি চাই আমরা যে কী করবো, 500 গ্রাম করে ক্যালসিয়াম ট্যাবলেট আছে না, এটা ন্যাচারাল এর থেকে নিব, নেচার থেকে। তাহলে দুধ কয় কেজি লাগবে? 35 কেজি গরুর দুধ সম্ভব? দেশি গরুর দুধ পেতে হবে?
পান্তাবাদ, তার মানে 100 গ্রামের মধ্যে কতটুকু থাকে? 850, মানে 3.5 কেজি পান্তাবাদে আপনারা এই 35 জন মানুষ খেতে পারবেন। আর ক্যালসিয়াম প্রত্যেকে কত করে পাচ্ছেন? 100 গ্রাম পান্তাবাদে যে ক্যালসিয়াম থাকে এটা পাইতে হলে 2 কেজি গরুর দুধ লাগে, দেশি গরুর দুধ। বোঝা গেল কি? আয়রনও থাকে পর্যাপ্ত পরিমাণের উপর। যে কারণে আগের ট্রেনে মানুষগুলো কি হইতো না, আরে ক্ষয় হইতো না। আর বর্তমানে পরিস্থিতিটা খারাপ কেন হচ্ছে? ওরা দেখাচ্ছে আমাদের উন্নতি অগ্রগতি চরম শিখরে পৌঁছে গেছি, হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সুস্থতার দিক থেকে আমরা কোথায় আছি? শূন্যের কোটায় কোথায় আছি না? শূন্য কোটায় কিনা? শূন্য কোটায় আছে, মাইনাস আছে। আচ্ছা, এরপরে কি কাঠও খেতে পারেন, পেঁয়াজ খেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বাড়ি কিনা গেলে সরাসরি খরচ কেন পাবেন না? ভাত যখন উঠান তখন আজকে সকালে উঠে রাখলেন, এটা পানি দিয়ে রাখলেন, তাহলে সকালে খাবেন, সমস্যা কি? তাহলে আজকে দুপুরে এটা সকালে খাবেন। 12টা মধ্যে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরে পান্তা ভাত না বোকা, এটা পানি দিয়ে একদিন দেখবেন, নষ্ট হবে না। চিরকুট দিলে কেমন হবে? সিজোফ্রেনিয়া কাকে বলে? সিজোফ্রেনিয়া হচ্ছে মানসিক রোগের একদম সর্বোচ্চ স্টেজ। হ্যাঁ, এটা কয়েকটা প্রকার আছে। মানসিক রোগের 5টা স্টেজ আছে, এর মধ্যে সিজোফ্রেনিয়া হচ্ছে লাস্ট স্টেজ, এবং সিজোফ্রেনিয়ার মধ্যে আমরা কয়েকটাই আছে, ক্যাটাগরি আছে। একটা ম্যালিগন্যান্ট সিজোফ্রেনিয়া, এই রোগী ভালো হয় না। আর এটা সারা যেগুলো আছে এগুলো ভালো হয় চিকিৎসা হয়। কেমন টেস্ট মনে করে দিলেন? এক রুগী আসছে ময়মনসিংহে, আমার এই যে বাসা হসপিটাল, যেটা আমার বাবা মানসিক রোগী ডাক্তার আর কি, যে কারণে পারিবারিকভাবে মানসিক চিকিৎসাটা শিক্ষা। যেমন আমার ভাই ঢাকা মেডিকেলে আছে, ভাইয়ের বোন ঢাকা মেডিকেলে, বোন থাকে কুমিল্লা সদর হসপিটাল আছে। কেমন? আর আমি তো আছি হসপিটালে, সবার সরকারি চাকরি করে, আমি করি না। তো এরপরে এক রোগী আসছে, এক মেয়ে, 17-18 বছর বয়স। যার মেয়ের মেয়ের মা বলতেছে যে এত ভোর পাগল হয়েছে যে শরীরে কোনো কাপড় রাখে না, একদম উলঙ্গ হয়ে জোরে বেড়ে ঘরে থেকে। এই অবস্থা থাকলে পরে কি মানুষ বিয়ে দিতে পারবে কখনো? যে কারণে শিকল আস্তায় বাইদা খাটের সাথে বাইদা রাখে, নিয়ে আসছে মোটামুটিভাবে বলছে। নিয়ে আসার পরে ট্রিটমেন্ট দিলাম। 15 দিন পরে এই রোগী আসছে, আমি দেখে চিনি না, পুরোনোর উপরে একদম পর্যায়ে করে আসছে এরকম। হ্যাঁ, ট্রিটমেন্ট করলে সুস্থ, একদম দ্রুত সুস্থ। আরেক ছেলে আসছে, ছেলে ফার্মাসিতে পড়ে। আমার বাবা হজে যখন যাবে তখন আমি মেডিকেলের থেকে পাশ করার পরে কেবল প্র্যাকটিস শুরু করছি। আর আমার বাবার তখন 35 বছরের প্র্যাকটিস, মানে 35 বছরের চেম্বারের প্র্যাকটিস। আর নতুন পার্থক্য হবে না, এর মধ্যে জটিল জটিল রোগী বলে সাধারণ ডাক্তাররা তো পুরো বেসরকারি ডাক্তার ওই সেগমেন্ট ধরে রাখতে পারবে। গিয়েতে বসছি, এক রোগী আসছে, ছেলের বাবা বলতেছে, স্যার আমার ছেলেটা ঢাকাতে পড়ে, ইয়েতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে, এবারে এসব বলতেছে সকালে এসে উল্টোপাল্টা কথাবার্তা, অপ্রাসঙ্গিক। কি বলে যে বাবা যা করছেন ভালোই করছেন, একটা পুকুর, ওকে যে পুকুর থাকে না গ্রামে, ওই পুকুরের থেকে আর 30টা ডুব দিয়ে আসে। যদিও হাসির কথা, কিন্তু আসলে বাস্তবতা কি স্টুডি লেগেছে। কেমন? তো
পরে কী করছে নিয়ে আসছে আর আবার কোনো কথা বলে না কবিরাজ টবিরাজ দেখাচ্ছে কী করছে বুক চারটায় করে কিন্তু কথা আসে না সাউন্ড আসে না গ্রামের মানুষ আরো বলছে যে জিন টিনে জন বন্ধ করে ফেলছে সে আর অবস্থা একটা পর্যায়ে নিয়ে আসছে আসার পরে দিলাম ট্রিটমেন্ট 3 দিন পরে ফোন করে বলতেছে যে স্যার অনর্গল ইংরেজি কথা বলে বাংলা বলে না পরে আবার মেডিসিন অ্যাড করে দিলাম 7 দিন পরে রোগী নিয়ে আসছে সম্পূর্ণ সুস্থ হলো এরকম অনেক রোগী আছে মানসিক রোগীগুলাও ট্রিটমেন্ট করলে সুস্থ হয় ইভেন এত জটিল রোগী যেমন যে আলসার গ্যাস্ট্রিক আছে না ওই দিনকে এক মুহূর্তে আমি সব আসছি এর থেকে 2 সাল থেকে 2 বছর যাবত গ্যাস্ট্রিক কিন্তু আলসারের পর্যায়ে চলে গেছে আর ক্যান্সারের পর্যায়ে চলে গেছে আলসার কয়েক লাখ টাকা খরচ হয়েছে এর ট্রিটমেন্ট দিলাম 7 দিন মানে যা খায় সাথে সাথে বমি করে এবং পেট ব্যথা হয় প্রচন্ড মানে সিম্পল পরে ঢাকাতে প্রফেসর দেখেছে কোনো কাজ হয় আল্লাহর মধ্যে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে এরপরে বললাম যে ব্রয়লার খেলে যে ফসল রাস্তা মাংস বেড়ে যায় বুঝছিলাম না এটা করলে সব আটকে আটকে যায় এই রুটিগুলো অপারেশন ছাড়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপরে আমাদের যে বর্তমান যুগে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে মাংসটা সবই খান কিন্তু সবজি কম খানা করা তাই না পানি কম পান করলে সবজি কম কম খেলে পরে তখন কনস্টিপেশন হয় পানি শুদ্ধ হয় কোষ্ঠকাঠিন্য হয় যে কারণে এটা হচ্ছে পাইলসের সমস্যা অসমস্যা এর মূল কারণ এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় প্রচুর রোগী আছে আমাদের দেশে চট্টগ্রাম থেকে আসছে পুলিশ হসপিটাল থেকে পরিচয় দেয় নাই আগে যে পুলিশ অফিসার ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ হয়েছে এরপরে বলতে স্যার এই পরিস্থিতি আমি পুলিশ অফিসার পরিচয় দেয় নাই আগে এই আর পুলিশ হসপিটালে দেখাইছে পরিবেশ করছে পরীক্ষা নিয়ে করতে পুলিশ কিছু হয় না পরে যাদের আমরা সুস্থ হয়ে গেছে 3 বার অপারেশন করছে এমন রোগী পাই তাহলে অপারেশন ছাড়াই এবার সুস্থ হয় এই জন্য অপারেশন করলে সুস্থ হবে সেটা এরকম না আচ্ছা তাহলে আমরা সুস্থ থাকার জন্য যে নিয়ম কানুন মেনে চলতে হবে জানতে হবে সেটা কি একেবারে সুন্নার উপরে চলতে হবে সুন্না পদ্ধতিতে জীবনযাপন করতে হবে এক এটা করলে পরে তাহলে কোনো রোগ অসুখ অসুখ কি আসবে না তারা কাছে চলবে আপনি মুখে মুখে যদি যাই কিছু বলার লেখেন আপনার যদি সুন্নার উপরে আমল না থাকে তাহলে কম হয়ে যাবে আমার মানুষ কীভাবে বলবে আপনাদেরকে শরবত খাইতে বলছিলাম চিনি খেতে মানা করছিলাম না চিনি কেন খাওয়া যাবে না কারণ দেশি লাল সাদা চিনি যেটা এটা পুরোটাই বিষ আমেরিকাতে এটা হোয়াইট পয়জন বলা হয় সাদা বিষ এবারে খাওয়ানো শুরু কেমন আমাদের দেশের লাল চিনিটা চলে যায় বাইরে আর ওখান থেকে আইসোলেট করা যে পুরো কেমিক্যাল এটা আমাদের দেশে চলে তাই না ক্যান্সার থেকে নিয়ে সব রোগের সৃষ্টি এখান থেকে আচ্ছা এরপরে আয়রনযুক্ত লবণ আছে না দেখেন আমাদের কী ধোকা দেয় আমাদের দেশে আজ থেকে 30-35 বছর আগে যখন প্রথম আয়রনযুক্ত লবণ আসে রিসার্চ হচ্ছে বিজ্ঞানীদের যে কিন্তু দেশের উত্তরবঙ্গে বাড়ি কার কার হ্যাঁ আপনার হ্যাঁ নগদ এখানে কোথায় দেবান্দা আপনার গাইবান্ধা হাতিবান্ধা ভালো করে খেয়াল করেন উত্তরবঙ্গের প্রসঙ্গে কেন গেছি উত্তরবঙ্গের মানুষগুলো আয়োডিনের অভাবে ভুগছে কেন আর সমুদ্র সেখানে নাই সামুদ্রিক মাছ পাইতো না যে কারণে উত্তরবঙ্গের মানুষগুলো সহসরল হইতো চালাক চতুর বুদ্ধির দিক থেকে তারা একটু কি থাকতো দুর্বল থাকতো এই জন্য সরকার চিন্তা করলো দেশের মানুষ সবাই তো দেশের কি নাগরিক তাই না তাহলে একদিকে দুর্বল থাকলে দেশের ক্ষতি না তাহলে কী করা যায় অবস্থা কি করে দেখলো যে আয়োডিনের অভাব তাহলে আল্লাহ তালা এই আয়োডিনটাকে দিয়ে দিয়েছেন কোথায় সামুদ্রিক মাছের মধ্যে এই সামুদ্রিক মাছটাকে অ্যাভেলেবল না করে এই পণ্ডিতেরা কী করলো
যে কাজ করি তাহলে লবণ তো সবাই খায়, লবণের মধ্যে আয়োডিন দিয়ে দিই। তাহলে এই ন্যাচারাল আয়োডিন, প্রাকৃতিক আয়োডিনটা কেমিক্যাল করে পটাশিয়াম আয়োডাইড ফর্মে কোথায় দিয়ে দিল? লবণ। দেখা গেল সাথে সাথে এটা খাওয়ার পরে কিছুদিনের মধ্যে গলগণ্ড রোগ যেটা হলো এটা চলে গেল, সমস্যা চলে গেল। কিন্তু 20 বছর পরে গিয়ে দেখা গেল যে এটার আয়োডিনের পটাশিয়ামের টক্সিসিটির কারণে লক্ষ লক্ষ মানুষ হয়েছে হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা হয়েছে। বোঝা গেল কি? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মহিলা যাদের বাচ্চা কাচ্চা না, এবং 8-10 বছর যাবৎ ওষুধ খাচ্ছে, ডাক্তার লিখে দিচ্ছে সারা জীবন খেতে হবে থাইরক্স ট্যাবলেট, হ্যাঁ, থাইরক্স। এই রোগীগুলো আমরা এখন ট্রিটমেন্ট করি, 10 বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে, খাচ্ছে ওষুধ, 3 মাসের মধ্যে পুরা চেঞ্জ চলে আসে এবং সারা জীবন কোনো ওষুধ খাইতে হয় না। থাইরয়েডের রোগীগুলো সারা জীবন কি থাকে? সুস্থ থাকে ওষুধ ছাড়া। কেমন? হার্টের সমস্যা যাদের আছে এগুলো সারা জীবন ওষুধ খেতে হয় না, ডায়াবেটিস সারা জীবন ওষুধ খেতে হয় না। সারা জীবন যদি ওষুধে খাওয়া লাগে এর নাম কি না? চিকিৎসায় না, অপর চিকিৎসা। ঠিক আছে? আমার সব ক্ষেত্রে এত দেওয়া যাবে না, এরকম বড় প্রোগ্রাম আছে সামনে, আপনাদের দিয়ে দিলে দেওয়া সমস্যা। কজনকে দেবো বলে? 5টা দিতে পারে। 5টা? এই ধরেন 5টা। ওই যে কারাগারি করবেন না তো? ময়মনসিংহের 4 তারিখ থেকে যেটা শুরু হবে ওদের জায়গায় ছিল 16-17 তারিখ যেটা শুরু হবে। শুক্রবার। কোন 5জনকে দেবেন? 6জনকে দিয়ে করবেন তো? ময়মনসিংহের কজন আছেন? কেউ নাই? টাঙ্গাইলের কেউ নাই? আচ্ছা, তারপরে ভোলার আছেন কেউ? ভোলা কোথায়? ঠিক আছে। বাঙালি নাজদিন কি করে? তারপর তারপর না কে নেবেন বলেন? সব না উঠেছেন যারা হাতে আগে যারা এটার মধ্যে কি আছে এটা পরে দেখবেন। পরীক্ষা হবে কিন্তু এটার উপরে সবাই পড়তে হবে। হ্যাঁ, সবাই পড়বেন। এটার মধ্যে রোগের নাম লেখা আছে। এগুলো কেটে যাবে। হ্যাঁ, নিয়ম রাস্তার মধ্যে কেটে যাবে। যে বুকগুলো পাঠিয়ে দিয়ে একসময়। আচ্ছা, চুলকানি সমস্যা তাই না? চুলকানি সমস্যার জন্য আমরা কী করবো বলছিলাম? ট্রিটমেন্ট দেবো, তাই না? ওটা আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার। অ্যাসিস্ট্যান্টের নাম্বার হচ্ছে এটা। আপনার কী করবেন? ব্যবহার করবেন বাদে, হ্যাঁ, একবারই সারা সরাসরি ব্যবহার করতে হবে। এরপরে কি করবেন? বেশি থাকে, হ্যাঁ, এটা চলবে 3 দিন। ঠিক আছে? এবার দিন, হ্যাঁ, 3 দিন চলবে। এরপরে কি?
বেশি আছে 3 দিন পর পর খাবেন 15 দিন, তারপরে 7 দিন পর পর 1-1.5 মাস, ঠিক আছে? মানে কি সপ্তাহে একটা করে। আচ্ছা, এদের বেশি চুলকানি আছে, হ্যাঁ, অতিরিক্ত যাদের, তারা কি করবে, এর সাথে ব্যবহার করলে পরে তাহলে চুলকানি চলে যাবে সঙ্গে, কেমন? সকাল বেলা ব্যবহার করতে হবে, হ্যাঁ, সকাল বেলা 15 দিন, তাহলে বেশি চুলকানি আছে। তারপর এটা একবার ব্যবহার করার পরে হালকা হালকা থাকলে 7 দিন করে করে আরেকবার করবে, একটা দিয়ে পুরো ব্যবহার করতে হবে চোখ মুখ বাদে। এটা একদিনই শেষ, এই একটা করে ট্যাবলেট খাবে প্রতিদিন, আর এটা কি 7 দিন করে পর, তার মানে যদি দেখা যাচ্ছে বেশি কিন্তু খেতে গেলে পাবেন না, হয়ে যাবে, ঠিক আছে? আর এই ক্রিমটা সকালবেলা ব্যবহার করবেন যাদের সমস্যা বেশি আছে, কেমন? হ্যাঁ, দোকানদার বলতে পারবে, হ্যাঁ? কিডনি রোগ ট্রিটমেন্ট করলে পরে সুস্থ হয়ে যায়, কেমন? দৈনন্দিন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাচ্ছেন সব বিষ, সুগার কেন হবে না বলে? সবজিগুলো খাচ্ছেন সকাল বিকাল, ওটার মধ্যে বিষ দেওয়া হয়। প্রতিদিন সবজি উঠাই যে বিলগুলো, সবজিগুলো ভাবে বেশি হবে। এরপরে আরো কোনো প্রশ্ন আছে? দৈনন্দিন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসটা এমন হওয়া উচিত যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটটা এমন পরিমাণে থাকবে যে বয়স অনুপাতে, ওজন অনুপাতে এটা একটা অ্যাডজাস্টেবল করে করে নিতে হবে, হ্যাঁ? তার মধ্যে প্রতিদিন সকালে আপনারা কাঁচা ছোলা খাবেন, খাবেন। রাত্রে এক মুষ্টি ছোলা খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়া ভিজিয়ে রাখবেন। অনেক মানুষ আছেন যারা খাবেন পর্যন্ত কম্বাইন্ড ভিজালেন, ঠিক আছে? সকালে আর বাড়াবাড়ি করেন না, এটা ভিজিয়ে রাখবেন সুন্দর করে পরিষ্কার করে, যার জন্য আলাদা ভিজাতে পারেন গ্লাসের মধ্যে। ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে 3 বার ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। প্রথমে পানি রাখাবেন, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে আর থেকে নিয়ে অনেক কিছু আছে এটার মধ্যে। এরপরে খোসা সহ কাঁচা ছোলা চিবিয়ে সময় নিয়ে খাবেন, কেমন? এরপরে এক্সারসাইজ করবেন। লেবুর শরবত খেতে পারেন, সেটাও ভালো হয়। আচ্ছা, খেজুর খেতে পারেন কয়েকটা, কাঠবাদাম খেতে পারেন। আর সবসময় দামি খাবার এই যে পুষ্টিকর হয় এরকম না, কেমন? কম দামের অনেক খাবার আছে যেগুলো কী হয় পুষ্টিকর হয়, হ্যাঁ? খেজুর খেতে পারেন, তার থেকে আমাদের দেশীয় ফলগুলো খেতে পারেন। যেমন পানি ফল পাওয়া যাবে না, পানি ফল সিংহারা আছে না, পানি ফল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে, কেন? আর কি বলেন? জ্বর যাতে না আসে সেই ব্যবস্থা করবে। আসতে পরে তো না আইসক্রিম খেতে হবে, রুটি খাওয়া নিষেধ। আগের যে দম ছিল ওটা জেনেটিক্যালি মডিফাই করা পুরা চেঞ্জ করে দিচ্ছে পুরা বিশ্ব, কেমন? গমটা আসতে করতে কোথায় পাইছেন গমটা? এখন যে ধান চাষ হয় এটা বীজ থেকে পাওয়া যায় অফিস থেকে। এই ধানটা যদি বীজ সংগ্রহ করে এই ধান থেকে চাষ করা হবে?
হয় একটা হয় না, কেন হয় না? কারণ ওটা জেনেটিক্যালি মডিফাই করে কৃত্রিম চাল এগুলো, বুঝতে পারছেন? আপনারা দেখতেছেন এগুলো ফসল ফলাচ্ছে কোথায়? জমিনের মধ্যে, কিন্তু আসলে ওগুলো কৃত্রিম, জেনেটিক্যালি মডিফাই করা। বলে তাবদীলান লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা সিস্টেম মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে, এটা বিশাল বড় বিপর্যয় আসবে। ওরা চাচ্ছে আমরা মেডিসিন খেয়ে কী করি, খাবার খেয়ে অসুস্থ হই, ভেজাল খাবার খেয়ে, এরপরে মেডিসিন খেয়ে সুস্থ হওয়ার জন্য খেয়ে এরা আরও ধ্বংস হয়ে গেছে। এক পর্যায়ে দেশের কোটি কোটি মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়বে, ডায়াবেটিস হবে, এই যে অ্যালার্জি হচ্ছে, অ্যাজমা হবে, হাঁপানি হবে, ইনহেলার না ব্যবহার করলে কোটি কোটি মানুষ মারা যাবে। আর ওরা এই মেডিসিনগুলো কাঁচামাল কোথায়? আমেরিকা ওরা বিক্রি করে, কেমন? ইহুদি খ্রিস্টানদের সব কোম্পানিগুলো মেডিসিনের কাঁচামাল আসা ওখান থেকে। তো দাজ্জাল যখন আসবে এক পর্যায়ে এগুলো বন্ধ করে দিবে না। কারণ আপনার চোখের সামনে দেখবেন বাবা মা মারা যাবে, হ্যাঁ, আত্মীয় স্বজন মারা যাবে, সহ্য করা যাবে ওষুধের অভাবে। কোটি করে মানুষকে অসুস্থ বানাচ্ছে, প্রথমে বানানোর পরে ডিপেন্ডেন্সি আসতেছে ওদের উপরে, এক পর্যায়ে ওরা বন্ধ করে দেবে। দাজ্জালের অনুসরণ করবেন, দিবেন, না করবেন দিবেন না। খাদ্যাভ্যাস, খাদ্যের মধ্যে একটা সংকট তৈরি করবে। কী করবে? চাল যদি না দেয় ধান, তাহলে চাষ হবে? কারণ মূল আগের যে চালগুলো এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে। কেন? ওরা লোভ দেখাচ্ছে আমাদের। কী লোভ দেখায়? যে 8 থেকে 10 মণ ধান হচ্ছে যে জমিনে, এবং সেখানে 30-35 মণ হচ্ছে ওদের চাল ধানগুলো থেকে। এই লোকগুলো এগুলো চাষ করতেছে, ওগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে, এমন বিলীন হয়ে যাচ্ছে ওগুলো পরে আর খুঁজে পাবে না। যে কারণে ওরা দিবে না, চাষ হবে না, একদম দুর্ভিক্ষ লাগবে বিশ্বের মধ্যে। এবং যারা দাজ্জাল অনুসরণ করবে এদের কী করবে? সামনে ভয়ঙ্কর কি আসতেছে, বিপর্যয় আসতেছে। আর এই গমগুলোকে 1980-90-এর দশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা এখন যেটা, এটা জেনেটিক্যালি মডিফাই করা। কেমন? আগের দিনের গমের কাণ্ড ছিল উঁচা লম্বা, শীষ ছিল খাটো। বর্তমানে গমের কাণ্ড হাঁটুর উপর ওঠে না, হাঁটুর নিচে থাকে না, সবগুলা হাঁটু বরাবর হয় না, এবং কাণ্ডগুলো লম্বা হয় না। এগুলো সব জেনেটিক্যালি মডিফাই করা, বুঝতে পারছেন কি? যে কারণে এগুলো খাওয়ার দরকার নেই। আর এগুলো গ্লুটেন থাকে, ইয়ে থাকে, এগুলো হ্যাঁ হয় ভালো। বিশেষ করে গম খাবেন, হ্যাঁ, এনার্জি হবে। ছোলা খেলে পেট শক্ত হয়, কেউ শুনছেন কখনো? কাঁচা ছোলা খাওয়ার সময় খেলে পেট নরম হয়, শক্ত হয় না। বুঝলি? তেল দিয়ে ভাজবেন কেন? আমরা কাঁচা ছোলা খেতে বলছি, কাঁচা ভিজানো ছোলা, হ্যাঁ, এটা খাবেন। এই সঙ্গীতে রাখি বলেন। অ্যালার্জি না, অন্য কিছু বলবেন, হ্যাঁ। ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কী কী করতে বলে মনে হচ্ছে? ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কী করতে বলেন তো? কী করতে হবে প্রথম? বুঝি নাই। হ্যাঁ, সুন্নাহ পদ্ধতি, লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই দুইটা মেনে চললেই তাহলে ডায়াবেটিস হবেই না। কেমন? এক্সারসাইজ করতে হবে নিয়মিত, এবং এই দুইটা পদ্ধতি ফলো করতে হবে। তো এক্সারসাইজগুলো কী কী হতে পারে? এক্সারসাইজগুলো যে কমফু কারাতে মার্শাল আর্ট সব প্র্যাকটিস করতে পারেন, জগিং করতে পারেন, ব্যায়াম করতে পারেন, শরীর ঘামলে হচ্ছে। কেমন? যায় মানুষ তো নামাজ পড়ি, কাজ শুরু করে এটাই তো আছে। চার দিন দাওয়াত দেবেন কবে বলেন? আপনি যখন যান সবাইকে নিয়ে, যেমন দুটো মুসলিম আছে না? খুব সারা বাহ, পিরোজপুর ঝালকাঠি থেকে গেছি। আচ্ছা, তারপরে কি? এই বয়সে কোমরে ব্যথা হলে কেমন হইব? বেশি পরিমাণ ঘুম আসে। এটা বললে পরে মানুষ মেয়ে দেবে না। দাঁড়াবেন কেমনে? কোমরে ব্যথা এই বয়সে থাকলে পরে বাকি জীবনটা পড়ে আছে। এক্সারসাইজ আছে, সেগুলো করতে হবে, হ্যাঁ, কোমরে।
ব্যায়াম আছে, হ্যাঁ এটা করলে ঠিক হয়ে যাবে। ওষুধপত্র খাওয়া যাবে না। তারপরে কি অলসতা, ঘুম আসা, নেশা নেওয়া পাওয়া। খাদ্যাভ্যাসে চেঞ্জ আসলে ঘুমটা আগে ঘুমাইলে পুরো ঠিক হয়ে যাবে। আগে হচ্ছে ঘুমাবে না, 10টার মধ্যে ঘুমিয়ে গেলে তখন দিনের বেলা ঘুমাবে না। অনেকগুলো কারণ আছে। বাইরে দেখা গেছে আচ্ছা, ঠিক আছে। গরমের দিনে একটু তো খাবেন, 3-3.5 লিটার খাইতে পারেন গরমের দিনে। তবে একসাথে খুব বেশি পানি পান করা যাবে না। লেবু শরবত সব মিলিয়ে খাবেন। আর আয়োডিনযুক্ত লবণ না খেয়ে কোনটা খাবে? মোটা লবণ আছে না, ওটা খাবেন। তারপরে কি বলেন, আর কোনো কথা? আপনার খাদ্যাভ্যাস করে যান দুই বেলা যে খান, কি খান? দুই বেলা কখন খান, সাধারণত কি খান? সকাল 10টার দিকে, আবার মাগরিবের আগে। সফরের দিনে একটু বেশি দিতে হয়। তারপরে কি হ্যাঁ, আওয়ামী লীগ করলে তো বুড়ি হবো। বুড়ি হওয়ার সুযোগ আছে। যদি আপনি বারণ করেন, বিপদে পড়বেন, সামনে ভবিষ্যৎ অন্ধকার, একদম ধ্বংস হয়ে যাবে। ক্যালসিয়ামের অভাবে হয়, হ্যাঁ পান্তা ভাত খান, ঠিক হয়ে যাবে। ঢাকায় আপনার টক দই খেতে পারেন, কেমন আপনার দামি জিনিসটা বলতেছেন। এটা ঘি আছে না, ডিম, হাঁসের ডিম যেটা আছে দেশি হাঁসের ডিম, ঘি দিয়ে ভাজি করে খেলে এটার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি পাওয়া যায়। কারণ 1400 টাকায় ঘি পাবেন কোথায়? যে কারণে আসলটা পাওয়া যায় না বর্তমানে। এই জন্য পানি ভাত খান, ঠিক হয়ে যাবে। টক দই, তারপরে আয়রনযুক্ত খাবার খান, হ্যাঁ টক দই পেটের জন্য ভালো, প্রোবায়োটিক। যারা মোটা যারা আছে তাদের পরামর্শ করেন। যারা মোটা আছে, স্বাস্থ্য বেশি, এরা চিকন যারা দেখেছে পরামর্শ করবেন যে কেমন চলে, হ্যাঁ এক্সারসাইজ করবেন। আয়রন না তো আয়োডিন, হ্যাঁ এখানে মাছ পাওয়া যায় কিন্তু পোনা মাছ, সুরমা মাছ, এগুলো দাম খুব বেশি, কম দাম, পাঙ্গাসের মতোই না। পাঙ্গাসের সমস্যা আছে। চাষের মাছ সবগুলোই সমস্যা। ভোলাতে চাষের পাঙ্গাস মাছ খাওয়ান কেন? হ্যাঁ এমন কোনো ওষুধ নাই ক্ষতির দিক নেই, যেটার ক্ষতি নাই ওটারও 10টা ক্ষতি আছে কম। ওষুধ মানে বিষ, তাহলে একটা মরলেন। বুঝি নাই, যেটার ক্রিয়া আছে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটার কাজ নাই ওটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পানি খেলে পানিরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি কি বোঝেন, আমার বোঝান। ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া মানে ক্ষতিকর, যেটা এরকম না। ক্রিয়া ক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি বলে? যেটার জন্য প্রয়োগ করা হয়েছে কিন্তু আলাদা একটা হ্যাঁ, যেমন ক্ষুধা লাগছে,
কি করবেন? ভাত খাবেন। তো ভাত খেলে কি হয়? ক্ষুধা নিবারণ হয়। এটা হচ্ছে কি ক্রিয়া। আর পার্শ্বপ্রতি ক্রিয়া কি? ক্ষুধা নিবারণ হলো পেটে। আর অন্য জায়গায় গিয়ে পার্শ্বপ্রতি ক্রিয়া কি হলো? বাথরুমে যাইতে হবে। বাথরুমে যাওয়ার জন্য কি খেয়েছিলাম না? বাথরুমে যে যাইতে হলে এটা হচ্ছে পার্শ্বপ্রতি ক্রিয়া। পানি পান করলেন কি জন্য? পিপাসা লাগছে, ঠিক না? কিন্তু পানি পান করলে কোথায় যেতে হয়? ওয়াশরুমে যেতে হয়। ওয়াশরুমে যেতে হলো, প্রস্রাব হলো, এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। খেলেন এক জায়গাতে, ক্রিয়াটা কোথায় করলো? এটা পার্শ্ব প্রতিক্রিয়া। এটার জন্য আপনি খান নাই, ঠিক আছে? পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কোনো সময় উপকারী পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কোনো কোনো সময় ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ন্যাচারাল যত খাবার আছে এগুলো দিয়ে হয় এটা উপকারী পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন পানি পান করলেন, পিপাসা নিবারণ হলো, পার্শ্ব প্রতিক্রিয়া প্রস্রাব করতে গেলেন, এই প্রস্রাবের মাধ্যমে আমার কি হলো? শরীরের অসার পদার্থ যেগুলো আছে এগুলো কি হয়ে গেল? টক্সিনগুলো বের হয়ে গেল। এই পার্শ্ব প্রতিক্রিয়া কি ক্ষতি হলো? উপকার হলো? তার মানে সব পার্শ্ব প্রতিক্রিয়া কি না? ক্ষতিকর না। কিন্তু মেডিসিনের যত পার্শ্ব প্রতিক্রিয়া সবগুলো ক্ষতিকর। আচ্ছা, মাইগ্রেনের জন্য করতে হলো ট্রিটমেন্টের ওখানে নিয়ে আসতে হবে। কতগুলো কি সমস্যা দেখে কোথায়? কোথায়? নবীনগরের পাশে না? কি নগর যেন? মুরাদনগর। আর নিয়মিত বসানো করতে গরু গোস্ত খাওয়া যায় না, আপাতত এগুলো অ্যাভয়েড করে চলতে হয়। যে সমস্ত খাবারগুলোর মাধ্যমে অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়ে, কেমন? যাদের যে খাবারে অ্যালার্জি তাদের ওটা সবারই এক খাবারে অ্যালার্জি হয় না। কারো কারো মিষ্টি কুমড়া খেলে হয়, কারো কারো কোনো কোনো সাবান কসমেটিক ব্যবহার করলে হয়। আচ্ছা, এরপরে একবার ক্ষতি হয়ে গেলে তো এটা সহজে পূরণ হয় না। ভিটামিন এ যুক্ত খাবার বেশি করে কি হয়? ভিটামিন এ পাওয়া যায় কোন খাবারের মধ্যে? সবজির মধ্যে, ফলের মধ্যে। লালচে হয় যে ফলগুলো, লাল হয়ে যায়, যেমন আম। আমের মধ্যে ভিটামিন কি থাকে? লাল হয়ে যায় টাকা আছে না? আমরা যদি ওই ব্যবসায়ীর আম মেডিসিনটা করবেন ওটার মধ্যে ক্ষতি আছে। মেডিসিন যুক্ত আমগুলো খাওয়া যাবে না, দেশি আম খাবেন কোনো লেগে। তারপর আরো কোনো প্রশ্ন আছে? সময় হতে 10 মিনিট। মেধা বাড়ানোর জন্য আখরোট আছে না? ঘুমটা ঠিক মতো ঘুমাইতে হবে, 3-4টা বলছিলাম। হ্যাঁ, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে উঠে এনে হার্ট মানুষের কোথায় থাকে? বুকের মধ্যে, মাথার উপরে থাকে না? রক্ত সাপ্লাই হার্ট মাথাতে ভালো সবসময় হয় না, কম হয়। আর যখন সিজতে যায় তখন হার্ট উপরে চলে যায়, মাথা নিচে চলে যায় না নাকি? সিজতে গেলে পরে হার্ট উপরে চলে যায়, মাথা নিচে যায়, তখন কি হয়? বিশুদ্ধ রক্ত যেটা অক্সিজেনযুক্ত রক্ত, এটা মাথার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হয়। যে কারণে স্মরণ শক্তি বাড়বে, মেধা বাড়বে, চেহারা নরণী হবে না, এই জন্য আগ রাত্রে ঘুমাই গিয়ে রাত্রে 2-3-4 সময় উঠে করতে পারবেন, তখন প্র্যাকটিস করবেন।
5 ঘন্টার কম ঘুমালে ব্রেনের ক্ষতি হয়, আর 7 ঘন্টার উপরে ঘুমালে হার্টের ক্ষতি হয়। কিত্তাওয়াতি নয়, কিত্তাওয়াতি নয়। খাদ্যের মূল উপাদান তিনটা, কিন্তু ক্লাসে পুষ্টি বিষয় পড়ে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এটা আল্লাহ তাআলা এমনভাবে মুতাদিল করে দিয়েছে। একটা আমাদের দেশে চাষ হয় খাবার, আমরা যেগুলো খাই, ভাত কতটুকু খান? 1 প্লেট না মাছ 1 প্লেট? মাছ কতটুকু খান? মাছ কতটুকু খান? বঙ্গভবন কি ওখানে না হয় বড় বড় মাছ আছে পারতেন, তো করার কথা না। ভাতের 4 ভাগের 1 ভাগ মাছ খান? 8 থেকে 10 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে আমাদের টোটাল খাবারের 60 থেকে 70% খাবার কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই 10%, আর 20 থেকে 30% ফ্যাট। প্রোটিন 10 ভাগের 1 ভাগ, কার্বোহাইড্রেট। এবং ধান এবং গম চাষ হয় এত যে লাগেও বেশি, আল্লাহ তাআলা নিজাম সিস্টেম এমন করে দিচ্ছে। মাছ মাংস এত মানুষ খায়, যে কারণে এটা খুব হয়। আর বরকত কি বলেন তো, ভালো করে খেয়াল করবেন, এটা ওইখানে বন্ধ করতে মনে নেই, শেষ দিকে এসে মনে হচ্ছে। আচ্ছা, প্রতি বছর কোরবানি ঈদে ছাগল জবাই করা হয়, হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ ছাগল জবাই করা হয়। পরের বছর কি ছাগল কম হয় না বেশি? আরো কুকুরকে একটা জবাই করে 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 কুকুরে বাচ্চা কটা করে দেয়। উচিত ছিল কি কুকুরে পুরো দেশ কুকুর মার হয়ে যাবে, এরকম ছিল না? ধরে যাবে না? ঠান্ডার মতো লাগে রান্না করতে বুঝিয়ে দেন গেল পাবলিক দুর্ঘটনা জনগণ জিনিসটা কি। আচ্ছা, খেয়াল করেন তাহলে, নিজে কুকুর এত বাচ্চা দেয় 7টা 8টা করে, অথচ বছর শেষে দেখা যায় কি যেই সংখ্যা সেই খুব বেশি বাড়ে, খায়ও না কেউ। ছাগল জন্ম দিচ্ছে বাচ্চা কম, খাইতেছেও বেশি, এরপরে কুকুর থেকে কত গুণ বেশি না? এর কারণ কি বলেন তো? হ্যাঁ, বারাকা। কার মধ্যে বারাকা আছে, কার মধ্যে নাই? হালাল হারামের বিষয় কেন? ওর জন্মসূত্রে হালাল হারাম কি? কুকুর কি কুকুরের জন্য, ওদের জন্য হালাল হারাম আছে? কথা বলে না কেন? পশু পাখির জন্য হালাল হারাম আছে? শরীর তো আমাদের জন্য, ওদের জন্য তার না। বারাকা কি তাহলে দেখেন, কুকুর ঘুমায় দিনের বেলা, আর রাত্রিবেলা কি করে? জেগে থাকে। জীবনের মধ্যে কি নাই? লাইফের জীবনের মধ্যে বারাকা নাই, ঠিক আছে? আর ছাগল কি করে? দিনের বেলা সারা দিন খাইতেছে, পড়তেছে, খাইতেছে, সন্ধান লাগতে না লাগতে কি করে? সেই করতে না, যেই কারণে কি হয়, এর মধ্যে বারাকা আছে। বারাকা বুঝতে পারছেন? আর দিনে ঘুমাবেন, আজকে এখানে ঘুমায় ঘুমাবো না। আচ্ছা, ঠিক আছে, আর 5 মিনিট আছে, বলেন কখন আর করতে এই বললাম না, সারাদিনে 5 ঘন্টার কম ঘুমানো যাবে না, 7 ঘন্টার বেশি ঘুমানো শেষে। দুপুরে কাইলুলা করতে পারেন, একটাই দেন, দেয়ালে আমরা লাগাই দিব।
ওই যে ওটা জামাতে জামাদারকে আমি সব মনে করছে মনে করে থেকে মনে করে থেকে আপনাদের দুজনে সালাম তো বাড়ি কোথায় হ্যাঁ না লাগে আরেকবার হ্যাঁ মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ টাইমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ঢাকায় আপনার প্রোগ্রাম আমরা যদি ছড়ি হতে পারি সাপ্তাহিক মাসে সময় নেই অনলাইনে ময়মনসিংহের প্রোগ্রামটা সব কটা থেকে কটা 8টা থেকে 10টা শুক্রবার হ্যাঁ ঢাকাতে আচ্ছা ঠিক আছে আপনার কাজ করে 2025 দাওয়া মাদ্রাসা দাওয়া 2025 স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায় একজন অ্যাডমিন থাকবেন আর এটার মধ্যে আমাকে কী করবেন অ্যাড করে দেবেন যাতে আপনাদের সাথে লিঙ্ক থাকে ঠিক আছে আর সারা দেশ জুড়ে আমরা লাইফ কেয়ার ফাউন্ডেশন নামে ব্যানারে আমরা সাধারণ কাজগুলি করতেছি 6টা জেলা জুড়ে মোটামুটি ওদিকে প্রচুর কাজ করতেছে আমরা হ্যাঁ যখন আপনাদেরকে ওটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে বেস করা হলে আলাদা অ্যাড থাকবে তাহলে কী করবেন গ্রুপটা হ্যাঁ অ্যাডমিন বাড়ি কোথায় কুমিল্লা মেঘনা থানা মেঘনা মেঘনাতে এখানে মেঘনা 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 কোথায় শ্যামনগর বাজার শ্যামনগর বাজার আচ্ছা কি যেন স্কুল আছে ওখানে হাই স্কুল প্রোগ্রাম করছে আমরা আগে মানিকার চর বেশ কয়েকটা হাই স্কুলে প্রোগ্রাম করা হচ্ছে 2017-16 এইদিকে 16-17 আচ্ছা এরপরে ন্যূনতম 10 থেকে 12 ঘন্টা হ্যাঁ 20-22 ঘন্টার উপরে যায় না গভর্নমেন্ট আচ্ছা স্যার মুখে ঘাও হয় যে ওটা ভিটামিন বি টু এর অভাব হয় ये कुछ सन था এটা রিভিউস ছিল হ্যাঁ রিভিউস কম দাম 2-3 টাকা পাতা হ্যাঁ তাহলে গ্রুপ করে আমাকে অ্যাড করে দেবেন গ্রুপ অ্যাড হওয়ার পরে কুমিল্লার রিজন প্রোগ্রামগুলো আপনারা যাবেন বড় আকারে প্রোগ্রাম ম্যানেজ করবে পরে আপাতত 6টা এখন সোমবার দিন হাটাজারি মানুষের মহোদয় সাহেব ওনার মেয়ের জায়গায় হয়েছিল যে কারণে ঈদের পরে একটা প্রোগ্রামে দেখে গেছিলাম ঠিক আছে একটা ছোটো বাচ্চা ম্যানেজ করা ছেলে বাসায় গেছিলাম হাটাজারি মহোদয় সাহেবের মেয়ের বাসায় মেহমান হয়েছি এরপরে পুরো প্রোগ্রাম ধরে মোটামুটি প্রোগ্রাম করা হয়েছিল এছাড়া বাইরের প্রোগ্রামগুলো এখন করি না 6টা জেলা জুড়ে কাজ একটা পর্যায়ে নিয়ে তার বন্ধ লাগাই দেবো দিক থেকে খুলনা তারপরে ফেনি সব জায়গা থেকে প্রচুর কাজের দিকে আসছে টাকা দেয় কিন্তু একটা জায়গা থেকে কাজ ওঠানোর পরে আইডিয়া হয়ে যাবে তখন অন্যদিকে আগানো উচিত নাহলে বিচ্ছিন্ন ব্যক্তিত্ব সব জায়গায় কাজ করলে পরে কোথাও কাজ হবে না আপনারা অ্যাড থাকতে পারেন কাজের সাথে আপ টু ডেট জানবেন আপনাদের এই গ্রুপটাতে আমি আরেকজনকে অ্যাড করে দেবো যে ছেলেটা মোটামুটি কমিউনিকেশন থাকবে কেমন পাশাপাশি এই গ্রুপের মধ্যে আমি ওই লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্কটা আমরা পুরো এলাকা জুড়ে এই কাজগুলো করবো যেমন হচ্ছে 400 থেকে 500 লামের গ্রামে করতে হচ্ছে একটা প্রোগ্রাম 2 ঘন্টা দিতে সবগুলো থানার থেকে লামের গ্রাম তিন প্রধান নিরাপত্তা ঘুমাবের জন্য দুপুর দূরের কথা দুপুরের খাবার না খাই স্যার একটা আমরা চালাচ্ছি সেটা একদম শেরপুর আছে না টাঙ্গাল থেকে শেরপুরে গেছি জোরে নামাজ পড়ার পরে আসর পর্যন্ত প্রোগ্রাম আসর
নামাজ পড়ে সেখানে মালিক হচ্ছে গিয়ে সেই মেলান্দু থেকে 7 কিলোমিটার দূরে। আর আপনারা কোনো প্রভাব ছিল মেলান্দুরে সে রাত্রে যে একটা ওখান থেকে নেক্সট বেলা গেছে রাত্রে 2:30টা আধা ঘন্টা ঘুমানোর পরে আবার পড়লাম রেস্ট ছিলাম আধা ঘন্টা এই আবার পড়লাম সোজার পর্যন্ত এরকম মানে হচ্ছে পুরা রাত দিন একাকার কাজ করতে হবে আমাদের, হ্যাঁ। এবং আপনাদের এখান থেকেই পড়ালেখা করছে নাইম সাহেব হোসেন এই প্রোগ্রাম শুক্রবারে, হ্যাঁ 16 সপ্তাহে এখানে প্রোগ্রাম। এই নাইম সাহেবের কাজ দেখে আমি সন্তুষ্ট হইয়া এর প্রতি সপ্তাহে শনিবার আমি এর সঙ্গে মানে অনুমোদন দিচ্ছি তাকে প্রতি সপ্তাহে একদিন তাকে আমি সময় দেবো 13টা থানাতে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান করবে, হ্যাঁ আমার সদস্য থাকবে যে প্রোগ্রামগুলো হবে সে ব্যাপক ভিত্তিক কাজ করছে, কেমন উৎসাহ উদ্দীপনা যেরকম আছে পাশাপাশি কর্মচাঞ্চল্যতা দক্ষতা পাশাপাশি কর্তৃত্বন্যমতিতা এরপরে দায়ীর যে গুণাগুণগুলো থাকা দরকার এগুলো আছে ধৈর্য থেকে নিয়ে সেরা মিশুক প্রকৃতির এরপরে কথা কীভাবে কর্তৃপক্ষ বলতে হবে টোনটা কেমন হবে সব ভালো বুঝবে। এই গুণগুলো সবার একরকম থাকে না, গুণগুলো ভালো আছে সমস্যা হচ্ছে, ঠিক আছে জেজাক মূল্য খায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যখন মেডিকেলে পড়ি ঢাকাতে তখন থেকেই আসল যিনি ওনার কাছে আমরা পড়তাম মেডিকেল ভার্সিটি বইয়ের স্টুডেন্ট একসাথে, কেমন এক নম্বরে যে মানুষ আছে না একদম মাসে তো এখানে আসছে কিন্তু মসজিদে ছিল জার্মান টেকনিক্যাল মসজিদ যে নাম্বারে যেমন একটা মসজিদের এখানে দারুল হুদানের সমাবেশ আছে ওখানে যেটা ক্লাস করতাম এই 2006, 7, 8 দিকে তখন থেকে শুরু করতাম তারপর কি তাদের হাতে আমরা করা, হ্যাঁ আর কোনো প্রশ্ন চাকরিতে চান্স পাচ্ছেন না, ঠিক আছে আর ডিপে যাওয়ার দরকার নেই, হ্যাঁ তাহলে কাজ করেন ইনশাআল্লাহ, কেমন আমি ছুটি নেবো হলো 3টা, 3:30, 4টার দিকে, এখান থেকে যাবো দিলে করতে বসতে পারে পরে কাজ করতেছে আমরা পর্যায়ীন কোর্সগুলো করা হচ্ছে পর্যায়ীন কোর্সগুলোর মধ্যে আমরা দেওয়া করতে পারছি মেডিকেল থেকে নিয়ে কাজ করতেছে আলাদা বাসে কাজ করতেছে এটা 6টা জেলাতে জন্য কাজের কাজ করে জানাতের উপরে শুধু এই যে শনিবারে শুধুমাত্র যেমন যে মহিলা কাজ করতেছে গার্ডিয়ান যারা ধরে নিন এদেরকে নিয়ে 400-500 টাকা গার্ডিয়ান করতে হবে ওখানে আমরা দেওয়ার আলোচনা করি এই মানুষের সাথে এই বিষয়ে আলোচনা করা দেখা যাচ্ছে 10 মিনিটের জন্য বসছি 2 ঘন্টা আলোচনা করার পরে আমরা ছাড়ে না এরপরে আবার ভার্সিটির সাথে প্রোগ্রাম আছে আমি শনিবারে প্রোগ্রাম আছে করে রেখে যাই এরকমভাবে মেডিকেল ভার্সিটি ব্যানার হয় আবার লাইফস্টাইল ফাউন্ডেশনের ব্যানার হয় ব্যানার তো আসলে ব্যবহার না কাজ হচ্ছে জি ঠিক আছে টাঙ্গাইল শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ এটাকে বলা হয় কি বৃহত্তর ময়মনসিংহ, কেমন ঠিক আছে যোগাযোগ রাখেন ব্যস্ত থাকলে তখন ইয়া করবেন রেসপন্স করবো না ব্যস্ত না থাকলে নতুন জায়গায় যখন হোয়াটসঅ্যাপ আমি রেসপন্স করবো কোনো ছবি পিকনিক ইত্যাদি এগুলো কিসে দেবে না অনলাইনে পাঠিয়েছে